হাই এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা নেক্সট.js এবং এসএসএল কমার্স ইন্টিগ্রেশন করব। বিভিন্ন প্রয়োজনেই আমাদের ওয়েবসাইটে পেমেন্ট গ্রহণ করার প্রয়োজন পড়ে, যেমন ই কমার্স, এলএমএস এবং অন্যান্য অনেক কারণেই আমাদের ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করা লাগে। বাংলাদেশের গেটওয়েগুলোর মধ্যে জনপ্রিয় এবং অন্যতম একটা গেটওয়ে হলো এসএসএল কমার্স। এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা নেক্সট.js অ্যাপ্লিকেশনে এসএসএল কমার্স সিকিউরলি ইন্টিগ্রেশন করতে পারি। এই ধরনের কন্টেন্ট আপনার যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। চলুন আমরা শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা পেমেন্ট প্রসেসটা দেখব, অর্থাৎ যখনই কোনো ওয়েবসাইট এসএসএল কমার্স গেটওয়ে ইউজ করে পেমেন্ট গ্রহণ করতে চায় তখন তার যে সকল প্রসেস অবলম্বন করতে হয় সেই প্রসেসটা আমরা দেখব। তো প্রথমে হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইট, ধরুন এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং এইটা হচ্ছে এসএসএল কমার্সের সার্ভার বা এসএসএল কমার্সের ওয়েবসাইট। তো প্রথমেই আমাদের ওয়েবসাইট এসএসএল কমার্সের ওয়েবসাইটে রিকোয়েস্ট করবে সেশন আইডির জন্য, ঠিক আছে। এসএসএল কমার্স করবে কি, যখনই রিকোয়েস্টটা সে পাবে তখন সে চেক করে দেখবে যে আপনি যে আমার কাছে রিকোয়েস্টটা পাঠাইছেন আপনি একজন অথরাইজড পারসন কিনা। এসএসএল কমার্স এটা ভেরিফাই করার পরে একটা সেশন আইডি রিটার্ন করবে। এটা হচ্ছে 2 নম্বরের স্টেপ। সেশন আইডির সাথে সে শুধু যে সেশন আইডি রিটার্ন করে তা না, আরও অনেক কিছু রিটার্ন করে যেটা আমরা পরবর্তীতে দেখব। তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো একটা গেটওয়ে পেজ ইউআরএল সে রিটার্ন করবে, ঠিক আছে। থার্ড স্টেপে কাস্টমারকে ওই গেটওয়ে পেজ ইউআরএল যেটা সেশন আইডি রিটার্ন করবে ওইটাতে আমরা রিডাইরেক্ট করে দেবো কাস্টমারকে। তাহলে কি হবে যে কাস্টমার পেমেন্ট গেটওয়ে যে পেজ আছে এসএসএল কমার্সের সেই পেজে চলে যাবে এবং সেখানে কাস্টমার তার নির্বাচিত পদ্ধতি ব্যবহার করে পেমেন্টটা করবে। নির্বাচিত পদ্ধতি বলতে যেমন ধরেন ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে কিংবা কার্ড হতে পারে বা বিকাশ, নগদ, অনেকগুলো মাধ্যম আছে এসএসএল কমার্সে। তো এর যে কোনো একটা মাধ্যমে এসএসএল কমার্সে সে পেমেন্টটা করবে। পেমেন্টটা প্রসেস করার পরে এসএসএল কমার্স আপনার ওয়েবসাইটের আইপিএন মানে হচ্ছে ইনস্ট্যান্ট পেমেন্ট নোটিফিকেশন, যেই এপিআই রাউটটা থাকবে সেই এপিআই রাউটকে কল করবে এসএসএল কমার্স, ঠিক আছে। এটা হলো 4th স্টেপ। তো যখনই আপনি এই কলটা পাবেন, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা এই কলটা পাবে, তখন সে কী করবে, 5 নম্বর স্টেপে চলে যাবে, অর্থাৎ সে হচ্ছে ভ্যালিডেশন এপিআইকে কল করবে, ঠিক আছে। ভ্যালিডেশন এপিআই কেন কল করা দরকার? কারণ হলো যে ধরুন এইখানে আপনার যে এপিআইটা আছে, ঠিক আছে, এই এপিআইটাতে আপনি যখন একটা রিকোয়েস্ট পেলেন, এটা যে এসএসএল কমার্সই রিকোয়েস্টটা পাঠাইছে সেটা আপনি কীভাবে নিশ্চিত হবেন, ঠিক না? এটা তো আপনার নিশ্চিত হতে হবে এবং এখানে তো একটা সিকিউরিটি মেজার আছে, তাই না? ধরুন এমন তো হতে পারে যেহেতু এটা আপনার এপিআই রাউট, কোনো একজন হ্যাকার হতে পারে কি আপনার এপিআই রাউটটাকে কল করে দিছে, তাই না? এখন আপনার এপিআই রাউটটাকে কল করে দিলেই যদি আপনি ধরে নেন যে না, যেহেতু এটা আমার এসএসএল কমার্সের জন্য তৈরি করা একটা আইপিএন বা ইনস্ট্যান্ট পেমেন্ট নোটিফিকেশন এপিআই, তো আমাকে এসএসএল কমার্সই কী করছে, কলটা করছে, এটা তো ধরে নেওয়া যাবে না, তাই না? এই জন্য একটা সিকিউরিটির ব্যাপার হচ্ছে যে আমরা কি করব, যে যখনই 4th স্টেপে আমাদের এসএসএল কমার্সের সার্ভারটা আমাদের সার্ভারে কি করবে, কল করবে, তখন আমরা 5th স্টেপে গিয়ে আমরা আমাদের ভ্যালিডেশন এপিআইটাতে কল করব এবং 6 নম্বর স্টেপে গিয়ে যেটা হবে যে এসএসএল কমার্স আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের সাকসেস, ফেইল বা ক্যান্সেল পেজে রিডাইরেক্ট করবে বেসড অন যে এইখানে ইউজারের যে পেমেন্টটা এটা সাকসেস হয়েছে নাকি ফেইল হয়েছে নাকি ক্যান্সেল হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আপনি একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এই যে 4th এবং 5th নাম্বার যে স্টেপটা আছে এটা কিন্তু নন ব্লকিং এর মানে হচ্ছে যে কাস্টমার যখন এই এসএসএল কমার্সের গেটওয়েতে এসে পেমেন্ট করবে সে আপনার এই এপিআইটাকে কল করবে। কল করার পরে সে কিন্তু ওয়েট করবে না যে আমি যে আইপিএনটাকে কল করলাম তার রেসপন্স কি আসছে, তার রেসপন্স ভালো না মন্দ, সাকসেস না আনসাকসেস, এটার জন্য কিন্তু এসএসএল কমার্স কি করবে না, ওয়েট করবে না। এসএসএল কমার্স এরপরেই মানে এটা কল করার পরে সে এটা কল অ্যান্ড ফরগেট, সে কল করবে, সে ভুলে যাবে। তারপর হচ্ছে গিয়ে আপনাকে এই যে কোনো একটা পেজের মধ্যে আপনাকে রিডাইরেক্ট করবে। যদি তার এইখানে পেমেন্টটা সাকসেস হয় তাহলে সাকসেস, আর যদি তার এইখানে পেমেন্টটা ফেইল হয় তাহলে আপনাকে ফেইল পেজে রিডাইরেক্ট করবে, আর যদি ক্যান্সেল হয় তাহলে আপনাকে ক্যান্সেলের পেজে রিডাইরেক্ট করবে। এই যে প্রসেসটা এটা আপনি এসএসএল কমার্সের অফিসিয়াল পেজে গেলেও পাবেন। এই যে দেখুন এইখানে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন এইটাই মূলত এইটা। আমি চেষ্টা করেছি একটু সহজভাবে উপস্থাপন করার জন্য, জানি না সহজ হয়েছে কি না, বাট আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে। নেক্সট যে জিনিসটা আমাদের বোঝা দরকার সেটা হলো সিকিউরিটি মেজার। দেখুন এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন। আপনি চিন্তা করেন
পেমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, হ্যাঁ। এবং পেমেন্টটা কোনোভাবে যদি হ্যাক হয়ে যায় তাহলে একজন ব্যবসায়ী কিংবা যার ওয়েবসাইটে এই পেমেন্টটা নেওয়া হচ্ছে তার কত বড় ক্ষতি হতে পারে এটা আপনি চিন্তা করে দেখতে পারেন। ধরুন একটা ওয়েবসাইটে যদি পার ডে 1 লাখ টাকার মতো কী হয় লেনদেন হয়, তাহলে এরকম একটা ওয়েবসাইটে যদি সিকিউরিটি দুর্বলতার কারণে ওয়েবসাইটটা হ্যাক হয়ে যায় তাহলে ওই ব্যবসায়ীর কী পরিমাণ ক্ষতি হবে আপনি চিন্তা করে দেখুন। তো এই জন্য আমাদের এখানে বেশ কিছু সিকিউরিটি মেজার্স বা সিকিউরিটির বিষয় খেয়াল রাখতে হবে। এখানে মূলত আমি 4টা বিষয় তুলে ধরেছি। ফার্স্ট অফ অল হচ্ছে যে অল ক্রেডেনশিয়ালস আর সার্ভার সাইড অনলি। আমাদের যে সকল ক্রেডেনশিয়ালস ইউজ করতে হবে, যেমন এসএসএল কমার্স থেকে স্টোর আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়, এই যে ক্রেডেনশিয়ালসগুলো আছে, এছাড়াও আমরা আমাদের পুরো প্রজেক্টে যেইখানেই আমাদের ক্রেডেনশিয়ালস বা যে কোনো ধরনের ক্রেডেনশিয়ালস প্রয়োজন হবে এই ক্রেডেনশিয়ালসগুলো আমরা সবসময় সার্ভার সাইড অনলি রাখবো। তার মানে ক্রেডেনশিয়াল কোনোভাবেই ক্লায়েন্ট সাইডে লিক করা যাবে না। সেকেন্ড যে জিনিসটা এখানে আসছে সেটা হচ্ছে রেট লিমিটিং প্রিভেন্টস ব্রুট ফোর্স অ্যান্ড অ্যাবিউজ। আমরা রেট লিমিটিং এটাকেও ইমপ্লিমেন্ট করব। তার কারণ হচ্ছে যে ধরেন কাস্টমার তো অনেক রকমই হয়। ধরেন আপনি একটা পেমেন্ট বাটন এখানে দিলেন, ঠিক আছে, কাস্টমার আছে না অনেকে কী করবে যে পেমেন্ট বাটন যেহেতু এনে পাইছে ধুমসে চাপতে থাকলো, হ্যাঁ। তো এটা কিন্তু আপনার সার্ভারের উপরে লোড সৃষ্টি করবে এবং আপনার সার্ভারটাও পর্যন্ত ক্রাশ করে যেতে পারে, ঠিক আছে, যদি সার্ভার একটু দুর্বল হয় আর কি। যাই হোক, মোটামুটি রেট লিমিটিং আমাদের লাগাতে হবে। এছাড়া অ্যাবিউজেরও একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। থার্ড যে মেজারটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ইউজার ইনপুট ইজ ভ্যালিডেটেড বিফোর হিটিং দ্য পেমেন্ট গেটওয়ে। তার মানে হচ্ছে যে যেমন ধরেন ইউজারের নেম আমরা আসবে, তারপরে ইউজারের ইমেল অ্যাড্রেস, ইউজারের ফোন নাম্বার, বিভিন্ন রকম ইনপুট তো ইউজারের থেকে আসবে, ঠিক আছে। তো এই ইনপুটগুলো আমাদেরকে পেমেন্ট গেটওয়েতে, ইউজারকে পেমেন্ট গেটওয়েতে প্রসেস করার আগেই এগুলোকে ভ্যালিডেট করে নিতে হবে যে ইউজার যে নাম্বারটা দিছে এই নাম্বারটা ঠিক আছে কিনা, ইউজার যে ইমেইলটা দিছে এই ইমেইলটা ঠিক আছে কিনা, ইউজার যে অ্যাড্রেসটা দিছে এই অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। অর্থাৎ মোট কথা হলো যে ইউজারের থেকে আমরা যে ইনপুটটা পাচ্ছি এটা আমাদেরকে ভ্যালিডেট করতে হবে। যদি ভ্যালিড হয় তাহলেই আমরা ইউজারকে পেমেন্ট গেটওয়েতে রিডাইরেক্ট করব। ফোর্থ যে জিনিসটা আসে সেটা হচ্ছে নো ডাইরেক্ট কানেকশন টু গেটওয়ে কমিউনিকেশন। তার মানে হচ্ছে যে ক্লায়েন্ট টু গেটওয়ে কোনো রকমের কোনো কমিউনিকেশন হবে না। তার মানে হচ্ছে যেই কমিউনিকেশনটা হবে সব সার্ভার টু সার্ভার, আমাদের সার্ভার এবং গেটওয়ের সার্ভার সরাসরি কমিউনিকেট করবে, কিন্তু আমাদের ক্লায়েন্ট সাইড যে কোডগুলো আছে এই কোডগুলোকে কোনোভাবেই গেটওয়ের সাথে ডাইরেক্টলি কমিউনিকেশন করতে দেওয়া যাবে না। কোডিংয়ে যাওয়ার আগে চলুন আমরা এসএসএল কমার্সের ডকুমেন্টেশনটা একটু দেখে আসি। সো এর জন্য আপনি sslcommerce.com এই ওয়েবসাইটটা যদি ভিজিট করেন, এইখানে এই যে জয়েন আস যে মেনু আছে এখান থেকে ইন্টিগ্রেশন ডকুমেন্ট এই অপশনটাতে চলে যাবেন। এই পেজটাতে আসার পরে দেখুন এইখানে পূর্ণ গাইড দেওয়া আছে যে কীভাবে আপনি এসএসএল কমার্সকে ইন্টিগ্রেট করতে পারেন। তো প্রথমে এসএসএল কমার্স ইন্টিগ্রেশন করার জন্য এইখানটাতে দেখুন আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, হ্যাঁ। দেখুন ফর রেজিস্ট্রেশন ইন স্যান্ডবক্স আর রেজিস্ট্রেশন ইন প্রোডাকশন। তো প্রোডাকশনে যাওয়ার আগে আমাদের অবশ্যই স্যান্ডবক্সে এটাকে ট্রাই করে দেখতে হবে। প্রোডাকশন হচ্ছে কি আপনি যখন লাইভ ওয়েবসাইটে বা আপনার সব কিছু যখন টেস্ট করা হয়ে যাবে তখন যখন আপনি একেবারে লাইভে যেতে যাচ্ছেন তখন আপনি এই ইউআরএলটা ইউজ করে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন আপনি শুধু করলেই হবে না, এখানে আপনার বেশ কিছু লিগাল কাগজপত্র দেখাতে হবে। স্যান্ডবক্সটা ফ্রি, আমরা যে কোনো ব্যক্তি এখানে গিয়ে অ্যাকাউন্ট খুলে এটাকে ট্রাই করে দেখতে পারে। তো আমরা কি করব যে এই যে রেজিস্ট্রেশন ইন স্যান্ডবক্স এখানে যেই লিঙ্কটা দেওয়া আছে আমরা এই লিঙ্কটাতে চলে যাব। এই পেজটাতে আসার পরে আপনি এইখানটাতে দেখুন একটা বাটন আছে ক্রিয়েট স্যান্ডবক্স অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। আমার যেহেতু ইতিমধ্যেই অ্যাকাউন্ট আছে যার কারণে আমি নতুন করে অ্যাকাউন্ট খুলবো না। এই যে এইখানে আপনি যদি এই যে ভিউ স্টোর যে নেভিগেশন মেনুটা আছে এখানটাতে ক্লিক করলে আপনি আপনার স্টোরের আইডিটা দেখতে পারবেন। তবে স্টোরের পাসওয়ার্ড কী হবে এটা আপনার ইমেইলে যাবে, আপনার ওই ইমেইল থেকেই পাসওয়ার্ডটা ইউজ করতে হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন করার পরে দেয়ার আর টু প্রসেস অফ ইন্টিগ্রেশন, দুইটা ইন্টিগ্রেশনের পদ্ধতি আছে। একটা হচ্ছে এসএসএল কমার্স ইজি চেকআউট ইন চেকআউট পেজ, এই যে একটা অপশন, আর এটা হচ্ছে রিডাইরেক্ট দ্য কাস্টমার ফ্রম ইউর চেকআউট পেজ টু এসএসএল কমার্স হোস্টেড পেজ। অর্থাৎ এখানে দুইটা জিনিস আছে, এখানে একটা ছবিও দেওয়া আছে নিচের দিকে আমরা যদি যাই এখানে দেখুন দুটো জিনিস, একটা হচ্ছে ইজি চেকআউট ইন্টিগ্রেশন আর একটা হচ্ছে হোস্টেড পেমেন্ট ইন্টিগ্রেশন। দুটোর মধ্যে পার্থক্য হলো কি যে ইজি চেকআউট ইন্টিগ্রেশন যেটা আছে এইটা মূলত আপনার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটাই থাকবে, যখন ইউজার পেমেন্ট নাও বাটনে ক্লিক করবে তখন একটা পপ আপ ওপেন হবে এবং সেই পপ আপের মধ্যে ইউজার তার তথ্য দিয়ে পেমেন্টটা প্রসেস করবে, ঠিক আছে। এটা হচ্ছে ইজি চেকআউট ইন্টিগ্রেশন। আর এটা হচ্ছে হোস্টেড পেমেন্ট ইন্টিগ্রেশন, এটা হচ্ছে যে ইউজার যখনই পেমেন্ট নাও বাটনে ক্লিক করবে তখন ইউজারকে আমরা এসএসএল কমার্সের যেই ওয়েবসাইট আছে এই যে এখানে দেখুন ওয়েবসাইটের লিঙ্কটা দেখা যাচ্ছে অনেক ছোট করে, ঠিক আছে, এই লিঙ্কে চলে আসবে। এটা হচ্ছে হোস্টেড পেমেন্ট ইন্টিগ্রেশন এবং আমরা মূলত হোস্টেড পেমেন্ট ইন্টিগ্রেশন যেটা আছে আমরা এটাকেই ফলো করব এবং এটা আমরা করব না। এর কারণ হলো যে দেখুন এইখানে যেহেতু ইজি চেকআউটে মূলত একটা পপ আপ ওপেন হয়, ঠিক আছে, ওয়েবসাইটে, অর্থাৎ
আপনার যে ওয়েবসাইটটা আছে ইউজার যখন পেমেন্ট নাও বাটনে ক্লিক করবে তখন মূলত একটা পপ আপ ওপেন হবে। তো এক্ষেত্রে সমস্যা হয় কি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইউজারের ব্রাউজার জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে না, কিংবা এও হতে পারে যে ইউজার নিজেই জাভাস্ক্রিপ্ট বন্ধ করে রেখেছে। আবার অনেক সময় হয় কি অ্যাড ব্লকার ইউজ করা হয়, যার কারণে অ্যাড ব্লকারও পপ আপকে অনেক সময় বন্ধ করে দেয়। ঠিক আছে, তো যদি এরকম হয় তাহলে তো ইউজার সিমলেসলি পেমেন্ট করতে পারবে না। ঠিক আছে, এখন আমরা যদি আরও নিচে আসি, আমরা পেমেন্ট যে প্রসেসগুলো দেখছিলাম সেখানে কিন্তু আমাদের প্রথম কাজটা কী ছিল বলুন তো, সেটা ছিল ইনিশিয়েট পেমেন্ট, অর্থাৎ আমাদেরকে সেশন আইডির জন্য কল করতে হবে। তো এইখানটাতে দেখুন সেশন আইডির জন্য আমাদের কী কী বিষয় লাগে, এখানে পুরো একটা তালিকা দেওয়া আছে এবং কোনটা ম্যান্ডেটরি, অর্থাৎ অবশ্যই দিতে হবে, আবার কোনগুলো ম্যান্ডেটরি না, এখানে সব দেওয়া আছে। অনেক বিষয় আছে, আপনি চাইলে এটাকে পড়ে নিতে পারেন। হ্যাঁ, আবার অনেকগুলো আছে কন্ডিশনাল ম্যান্ডেটরি, যেমন ধরেন এই যে এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে শিপ সিটি, এটা রিকোয়ার্ড ফর এসএসএল কমার্স লজিস্টিক, অর্থাৎ আপনি যদি এসএসএল কমার্সের কুরিয়ার সার্ভিস ইউজ করেন তখন আপনাকে এটা দিতে হবে, আর যদি আপনি এটা ইউজ না করেন তখন আর এটা আপনার জন্য ম্যান্ডেটরি না। ঠিক আছে, এখানে অনেক বিষয় আশয় আছে, আপনারা এটা পড়ে নিলে সব থেকে ভালো হবে, কারণ পড়লেই হচ্ছে আপনি খুব ভালো বুঝতে পারবেন। এবং যখন আপনি পেমেন্ট ইনিশিয়েট করবেন তখন রিটার্ন প্যারামিটার দেখেন, রিটার্ন প্যারামিটার আপনাকে কী কী রিটার্ন করা হবে এখানে লেখা আছে। যেমন ধরেন এখানে দেখুন প্রথমেই আছে কি স্ট্যাটাস, অর্থাৎ স্ট্যাটাস রিটার্ন করা হবে যেটা কি সাকসেস হলো নাকি ফেইল্ড হলো, তারপরে ফেইল্ড হলে ফেইলের রিজন কি, এই যে সেশন কি, মনে আছে আমরা কিন্তু মূলত রিকোয়েস্ট করছিলাম সেশন কি এর জন্য, এবং সে এখানে সেশন কি করবে রিটার্ন করবে, তারপরে গেটওয়ে রিটার্ন করবে, গেটওয়ে পেজ ইউআরএল, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এখানটাতে লেখা আছে যে দিস ইজ দ্য মেইন ইউআরএল উইচ ইউ উইল ইউজ ফর দি ইন্টিগ্রেশন। ঠিক আছে, এটা হচ্ছে মেইন ইউআরএল, যে ইউআরএলে আমরা মূলত ইউজারকে রিডাইরেক্ট করব। ঠিক আছে, এছাড়া এখানে আরও অনেক জিনিস থাকে, এখানে যে যেমন ধরুন ডেস্ক মানে হচ্ছে ডিসক্রিপশন, এখানে যদিও এটা স্ট্রিং দেওয়া আছে কিন্তু আসলে এটা স্ট্রিং না, এই ডাটা টাইপটা হচ্ছে গিয়ে অ্যারে অফ অবজেক্টস, এখানে স্ট্রিং দেওয়া হয়েছে হয়তো কেন জানি না। তারপরে পিএইচপি এর একটা উদাহরণ দেওয়া আছে যে এই দেখুন রিকোয়েস্ট এক্সাম্পল, কীভাবে রিকোয়েস্ট করা যেতে পারে, এখানে অনেক বড় একটা উদাহরণ দেওয়া আছে। তো দেখুন আপনি এই পোস্টম্যানেও এই জিনিসটাকে একটু পরীক্ষা করে দেখতে পারেন। যেমন আমি পোস্টম্যানে যখন পরীক্ষা করছিলাম, এই যে এখানটাতে দেখুন ইনিশিয়েট পেমেন্ট যেই জিনিসটা আছে, ইনিশিয়েট পেমেন্টের এখানে যে ইউআরএলটা, আমি এখানে ইউআরএলটা দিছি এবং ওনারা যে জিনিসগুলো লাগে দেখুন এখানে মিনিমাম যে রিকোয়ারমেন্টগুলো আছে আমি সেগুলো দিয়ে পরীক্ষা করছিলাম। ওইগুলো আচ্ছা এখানে দেখেন স্টোর আইডি দেওয়া দিচ্ছেন, এই যে আমি আচ্ছা এর বডি টাইপটা কিন্তু ফর্ম ইউআরএল ইনকোডেড হবে। হ্যাঁ, র কিংবা ফর্ম ডেটা দিবেন না, দিবেন হচ্ছে ফর্ম ইউআরএল ইনকোডেড। ঠিক আছে, তো এই যে দেখেন এখানে স্টোর আইডি, এই যে দেখুন স্টোর আইডি, স্টোর পাসওয়ার্ড, টোটাল অ্যামাউন্ট, এই যে এখানে আমি দিয়েছি, এবং আপনি যদি এখন এটাকে রিকোয়েস্ট করেন এইখানে দেখেন সাকসেস চলে আসছে। ঠিক আছে, এবং এই জায়গাটা দেখেন সেশন কি, এটা হচ্ছে আমার সেশন কি, এবং এটা হলো গেটওয়ে পেজ ইউআরএল, যে ইউআরএল হচ্ছে আমাদের ইউজারকে রিডাইরেক্ট করতে হবে। আমাদের পেমেন্ট প্রসেসের মধ্যে যে প্রথমে হচ্ছে রিকোয়েস্ট ফর সেশন আইডি, আমি যখন এই যে এই এপিআইটাকে কল করছি, সেন্ড করছি, তার মানে হচ্ছে যে আমি সেশন আইডির জন্য রিকোয়েস্ট করলাম। ঠিক আছে, তারপরে যে 2 নম্বর যে ধাপটা সেটা হচ্ছে রিটার্ন সেশন আইডি। তো এই যে এখন এই যে আমি যখন আইডিটাকে কল করছি তার যে রিটার্ন আসছে সেই রিটার্নের মধ্যে এই যে সেশন কি চলে আসছে দেখছেন। এবং 3 নম্বর কাজ কি ছিল আমাদের, দেখেন 3 নম্বর ছিল রিডাইরেক্ট কাস্টমার টু পেমেন্ট গেটওয়ে। তো এখন আমাদের কি করতে হবে, কাস্টমারকে এই গেটওয়ে বা এই পেজের মধ্যে কি করতে হবে, রিটার্ন করতে হবে। ঠিক আছে, আশা করছি আপনারা পুরো পেমেন্ট প্রসেসটা বুঝছেন যে কীভাবে পেমেন্ট প্রসেসটা কাজ করে এবং কীভাবে আমরা সেশন আইডি পেতে পারি, স্যান্ডবক্স অ্যাকাউন্টের জন্য ক্রেডেনশিয়াল আমরা কীভাবে পেতে পারি, সব জিনিসগুলো আশা করছি আপনারা খুব ভালো করে বুঝছেন। তো চলুন এবার আমরা কোডিংয়ে চলে যাব। সোফার আমি ধরে নিচ্ছি যে আপনাদের অলরেডি একটা ওয়েবসাইট তৈরি করা আছে, যেখানে ওয়েবসাইটটা এসএসএল কমার্স ইন্টিগ্রেশন করার জন্য প্রস্তুত আছে। ঠিক আছে, আমরা এখানে যে কোডিং বেসটা ইউজ করতেছি এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য। এভাবেই আপনি যে কোনো ওয়েবসাইট, ই কমার্স হোক বা অন্য যে কোনো ওয়েবসাইট, নেক্সট.js ওয়েবসাইটে আপনি এভাবেই, আমি যে পদ্ধতিটা দেখাবো সেভাবেই আপনি এসএসএল কমার্সকে ইন্টিগ্রেশন করতে পারবেন। ঠিক আছে, এখানে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এটা খুবই ছোট একটা ই কমার্স টেমপ্লেট, আমি এই টেমপ্লেটটা গিটহাবে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করেও প্র্যাকটিস করতে পারেন। তো আমি প্রজেক্টটাকে রান করি, আমি যদি প্রজেক্টটা ওপেন করি তাহলে এই দেখুন এটা হলো আমাদের মোটামুটি একটা প্রজেক্ট। এখানে একটা হিরো ব্যানার দেওয়া আছে, আবার এখানে কয়েকটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো কিন্তু এখনও পর্যন্ত ডাটাবেজের সাথে সংযুক্ত না, আর আমরা ডাটাবেজের সাথে সংযুক্ত করবও না, কিন্তু আমরা পেমেন্ট প্রসেস কিন্তু ডাটাবেজের মাধ্যমেই করব। শুধু এই প্রোডাক্টগুলো হচ্ছে আমরা ডাটাবেজে অ্যাড করবো না, তারপর আমি সিডি স্ক্রিপ্ট দিয়ে দেবো যাতে করে আপনি খুব সহজেই এই প্রোডাক্টগুলো ডাটাবেজে ইনস্টল করে নিতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইট। এখানে হচ্ছে কার্ট বাটন দেওয়া আছে, যেটা ব্যবহার করে আমরা আমাদের কার্টে যে সকল প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আমরা এখানে দেখতে পারতেছি এবং এইখানে প্রোডাক্টগুলোর দাম দেখা যাচ্ছে। হ্যাঁ, তো চলুন এখন আমরা এসএসএল কমার্সটাকে ইন্টিগ্রেশন করা শুরু করে দিই। এর জন্য আমি সোর্স ফোল্ডারে এসে এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব।
অ্যাকশনস নাম দিয়ে আমি আমার পুরো কোডের অ্যাকশনস জাতীয় যে সকল কোড আছে সবগুলো আমরা এইখানটাতে রাখবো। আমি আমার SSL সংক্রান্ত যে সকল কোড আছে সেই কোডগুলো আমি এখানে রাখলাম। আমি যদি এইখানটাতে যাই, প্রত্যেকটা ফাইল আমি ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাই। হ্যাঁ, আসলে কোডিংগুলো লিখতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ফাইল আছে, প্রত্যেকটা যদি আমরা লিখতে যাই বেশ খানিকটা সময় লাগবে। আর তাছাড়া এটা যেহেতু আমি আগেই করেছি রিসার্চ করার জন্য, আমার কাছে তো অলরেডি এগুলো লেখাই আছে, তো আমি সেখান থেকে এখানে কপি করে নিয়ে আসছি। ঠিক আছে, তো প্রথমে আমরা কনফিগ ফাইলটা দেখি। দেখুন কনফিগ ফাইলটাতে আমাদের কি আছে, একটা টাইপ ডিফিনেশন আছে, যেটা হচ্ছে এই যে এখানে মূলত এই যে টাইপস থেকে আসছে। এখানে দেখুন যে টাইপসটা আছে SSL কমার্স এনভায়রনমেন্ট। তো SSL কমার্স এনভায়রনমেন্ট এটা দুটো জিনিস হতে পারে, হয়তো সেটা স্যান্ডবক্স হবে নতুবা লাইভ হবে। তো এটাই এখানে বলা আছে, এবং এখানে থেকে আমরা একটা বেস ইউআরএল অবজেক্ট এক্সপোর্ট করতেছি এবং ভ্যালিডেশন ইউআরএল একটা অবজেক্ট এক্সপোর্ট করতেছি। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের কনফিগের জন্য ব্যবহার হবে। অর্থাৎ আমরা যখন SSL কমার্স আমাদের যদি স্যান্ডবক্স থাকে তখন আমরা এই ইউআরএলগুলো ইউজ করব, এবং এনভায়রনমেন্ট যখন লাইভ হবে তখন এইগুলো ইউজ করব। এই জিনিসটাই এখানে কি আছে বলা আছে। তো আমরা যদি এখন এই পেমেন্ট ফাইলটাতে যাই, এইখানে মূলত আমার পেমেন্ট ইনিশিয়েট করার জন্য যে কোডিংগুলো লাগবে সেইগুলো আমি লিখেছি। তো এইখানটাতে দেখুন প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা ফাংশন এক্সপোর্ট করতেছি, যেটা হলো এসিঙ্ক ফাংশন। এই ফাংশনটার নাম হচ্ছে ইনিশিয়েট পেমেন্ট, যেটা 3টা প্যারামিটার গ্রহণ করে, একটা হচ্ছে প্যারামস, একটা হচ্ছে এনভায়রনমেন্ট এবং রিকোয়েস্ট। ঠিক আছে, এবং এটা হলো তার টাইপস। এখানে দেখুন আমরা রেট লিমিটিংকে কী করছি, ইমপ্লিমেন্ট করছি। রেট লিমিটিং কেন ইমপ্লিমেন্ট করছি, যে দেখুন ওই যে আমি যে জিনিসটা বলছিলাম যে আমি যদি রেট লিমিটিং না লাগাই তাহলে তো ইউজার পেমেন্ট বাটন পেয়ে ধুমসে ক্লিক করতে যাবে। ঠিক আছে, একাধিক ক্লিক করলে তখন আমাদের সার্ভারের জন্য এটা ক্ষতিকর, তাই না? সো রেট লিমিট লাগানোর জন্য আমি এখানে খুবই ছোট একটা ইউটিলস লিখেছি। এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যেহেতু আমি এখানে রেডিস ইউজ করতেছি না, আমি সরাসরি ডাটাবেসের সাথে ইমপ্লিমেন্ট করতেছি। বড় বড় প্রজেক্টে অবশ্যই আপনারা রেডিস ইউজ করবেন, রেডিস বা ইন মেমোরি ডাটাবেস যেগুলো আছে কোনো একটা ইউজ করবেন, এবং রেট লিমিটিংয়ের ক্ষেত্রে মূলত সেই ডাটাবেস কি ইউজ করবেন। বাট আমি যেহেতু এটা করতেছি না, এই জন্য আমরা সার্ভারের মেমোরিকে ইউজ করতেছি রেট লিমিটিংয়ের জন্য। তো প্রথমেই যে জিনিসটা আসছে যে রিকোয়েস্ট যদি রেট লিমিট ছাড়িয়ে যায় তখন আমরা কি বলবো, টু মেনি রিকোয়েস্ট, প্লিজ ওয়েট অ্যান্ড ট্রাই অ্যাগেইন। ঠিক আছে, তারপরে কি আছে, বেস ইউআরএলের হিসেবে আমরা বেস ইউআরএল এবং তার যে এনভায়রনমেন্টটা আছে সেটা নিয়েছি আমরা, এবং বাই ডিফল্ট এটা স্যান্ডবক্স ইউআরএল দিয়েছি। এবং এই জায়গাটাতে আমরা যে প্যারামিটারগুলো পাচ্ছি, যে দেখুন প্যারাম, যেটা মূলত আমাদের ইনিশিয়েট পেমেন্ট যেই ফাংশনটা আছে, আমরা যখন এটাকে ক্লিক করব তখন আমাদেরকে পাস করতে হবে। তো আমরা ওই প্যারামিটারের প্রত্যেকটা কিকে বডির সাথে অ্যাপেন্ড করে দিব, এবং অ্যাপেন্ড করার পরে আমরা এটা রিকোয়েস্ট পাঠাবো ওই ইউআরএলে। ইউআরএল কোনটা বলুন তো? ইউআরএল হচ্ছে ওই যে বেস ইউআরএল, এই যে ইউআরএল আছে এই ইউআরএলের মধ্যে হচ্ছে আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি, ফেস রিকোয়েস্ট, এবং এটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। ঠিক আছে, এবং আমাদের কন্টেন্ট টাইপ হচ্ছে XWW ফর্ম ইউআরএল ইনকোডেড। মনে আছে আমি এই জায়গাটাতে আমি যখন পোস্টম্যান দেখাইছিলাম তখন আপনাদেরকে বলছিলাম যে এখানে যে রিকোয়েস্টটা পাঠাতে হবে সেটা ফর্ম ইউআরএল ইনকোডেড পাঠাতে হবে। এখানে আপনি জেসন পাঠাতে পারবেন না। ঠিক আছে, নর্মালি আমরা যেটা পাঠাই জেসন, তো আমরা এই রিকোয়েস্টটা পাঠাচ্ছি। আচ্ছা, এখানে রিকোয়েস্ট পাঠানোর পরে যদি আমাদের রিকোয়েস্টটা ওকে না হয়, যে ইফ রিকোয়েস্ট ইজ নট ওকে, তখন আমরা ইরর থ্রো করব, যেটা বলবো SSL কমার্স ইনিশিয়েট ফেইল্ড HTTP কোড যেটা আছে, অর্থাৎ স্ট্যাটাস যেটা আসবে আমাদের এখান থেকে সেটা আমরা এখান থেকে রিটার্ন করে দেবো, মানে ইররটা রিটার্ন করে দেবো। আর যদি আমাদের রেসপন্স ঠিক থাকে তখন আমরা রেসপন্সটাকে জেসনে পরিণত করে সেটাকে রিটার্ন করে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইনিশিয়েট পেমেন্ট, বা ওই যে প্রথম যেই ধাপটা সেই ধাপটা শুরু করার। এখানে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে ভ্যালিডেট পেমেন্ট, অর্থাৎ পেমেন্টটাকে আমরা যদি ভ্যালিডেশন করতে চাই তখন আমরা কি করব, সেই কোডিংটা হচ্ছে এখানে লেখা আছে। তো আপনি যদি ডকুমেন্টেশনটাতে যান, এখানে হচ্ছে আপনি আইপিএন রাউটটাকে কীভাবে তৈরি করবেন তার গাইডলাইন দেওয়া আছে, এবং এর নিচে যদি আপনি আসেন তাহলে এইখানে দেখেন অর্ডার ভ্যালিডেশন এপিআই, যে অর্ডার ভ্যালিডেশন করার জন্য আমাদের এই এপিআইটাকে কল করতে হবে স্যান্ডবক্সে। আর যদি লাইভ এনভায়রনমেন্ট হয় তাহলে আপনাকে এই এপিআইটাকে কল করতে হবে, এবং এই কল মেথডটা হবে গেট মেথড। তো এখানে দেখুন আমরা সেই জিনিসটাই করেছি। তো এই যে হচ্ছে আমাদের ভ্যালিডেট পেমেন্ট, প্রথমে ভ্যাল আইডি দিতে হবে। এই যে যেমন দেখুন ভ্যাল আইডি, যখন সে আইপিএন কল করে তখন সেই ভ্যাল আইডি বা ভ্যালিডেশন আইডি, যেখানে দেখুন এ ভ্যালিডেশন আইডি অ্যাগেইনস্ট সাকসেসফুল ট্রানজ্যাকশন উইচ ইজ প্রোভাইডেড বাই SSL কমার্স। ঠিক আছে, এই আইডিটা SSL কমার্সের পক্ষ থেকে আমরা পাবো। যখন SSL কমার্স আইপিএনকে কল করবে তখন সে এই আইডিটাও কি পাঠিয়ে দেবে। এবং এছাড়াও আমাদের স্টোর আইডি লাগবে, স্টোর পাসওয়ার্ড লাগবে, ফরম্যাট লাগবে। দুইটা ফরম্যাট এখানে দেওয়া যায়, একটা হচ্ছে জেসন আর একটা হচ্ছে XML। এছাড়া আরও একটা প্যারামিটার গ্রহণ করে, সেটা হচ্ছে বি, ওপেন ফর ফিউচার ইউজ অনলি। তো আমরা এখানে ওই জিনিসটাই করেছি, এই যে দেখুন ভ্যালিডেট পেমেন্ট, আমরা এখানে
প্যারামিটার হিসেবে নিচ্ছি ভ্যালিড আইডি, স্টোর আইডি, তারপরে স্টোর পাসওয়ার্ড, এনভায়রনমেন্ট এবং রিকোয়েস্ট, ঠিক আছে। এবং এইখানটাতেও দেখুন আমরা রেট লিমিটিং লাগাইছি। যদি রেট লিমিট পার হয়ে যায় তাহলে আমরা আর এই রিকোয়েস্টটাকে প্রসেস করব না, আমরা বলবো যে টু মেনি রিকোয়েস্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা ভ্যালিডেশন ইউআরএল যেটা আছে, এই যে এখানটাতে দেখুন এই যে আমাদের ভ্যালিডেশন ইউআরএল, স্যান্ডবক্সের জন্য এইটা, লাইভের জন্য এইটা। তো এই ইউআরএলটাকে আমরা প্রস্তুত করে নিচ্ছি। তার জন্য আমরা ইউআরএল নামে একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল নিয়েছি। তারপর হচ্ছে ওই ইউআরএলের সাথে আমরা সার্চ প্যারামিটার যুক্ত করব, ভ্যালিডেশন আইডি, স্টোর পাসওয়ার্ড এবং ভি। এখানে ভি আসলে ফিউচার ইউজারের জন্য, যখন এখানে লেখা আছে ওপেন ফর ফিউচার ইউজ অনলি, তো এই জন্য আমরা এখানে জাস্ট ভি মানে V1 দিয়ে দিচ্ছি, যে ভার্সন 1, ঠিক আছে। এরপর হচ্ছে ফরম্যাট হিসেবে আমরা জেসনকে নিচ্ছি এবং তারপর হচ্ছে গিয়ে আমরা ওই এপিআইটাকে কল করতেছি, যে ফেস দিয়ে এটাকে কল করতেছি। এইখানে আমার মেথড বলার প্রয়োজন নেই, কারণ বাই ডিফল্ট সকল মেথড হচ্ছে গিয়ে গেট মেথড, ঠিক আছে। এই জায়গাটাতে দেখুন আমরা যেরকম এখানে মেথড পোস্ট দিয়ে দিয়েছি, এইখানে কিন্তু আসলে ওইটা দেওয়ার প্রয়োজন, বাই ডিফল্ট সকল কলই হচ্ছে গিয়ে গেট, এই জন্য আমাদের ওইটা দেওয়ার প্রয়োজন হয় নাই। তো আমরা এই যে এপিআই ইউআরএলটা আমরা তৈরি করছি সেটাতে আমরা কি কল করতেছি। কল করার পরে যদি রেসপন্স ওকে না হয়, ঠিক আছে, এর থেকে যে রেসপন্সটা আসবে, ইফ ইট ইজ নট ওকে দেন আমরা কি করবো, এসএসএল কমার্স ভ্যালিডেশন ফেইল্ড এটা দিব। আর যদি ওকে হয় তখন আমরা এটাকে ওই যে রেসপন্সটাকে আমরা জেসন হিসেবে রিটার্ন করে দেব। এবং এটা হচ্ছে টাইপের জন্য আমরা দিছি যে, এবং এটা হবে প্রমিস ভ্যালিডেশন রেসপন্স। এই যে এইখানটাতে আপনি যদি ক্লিক করেন, এই যে ভ্যালিডেশন রেসপন্স কি হতে পারে সেইটা হচ্ছে গিয়ে এর টাইপ এখানে আমরা বর্ণনা করছি, যে ভ্যালিডেশন রেসপন্সের টাইপসটা হচ্ছে এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে এগুলো দেখে নিতে পারবেন। যেমন এটা দেখেন, আপনি যদি এই জায়গাটাতে দেখেন, ওই যে অর্ডার ভ্যালিডেশন এপিআই, এটা হচ্ছে গিয়ে রিকোয়েস্ট প্যারামিটার্স, অর্থাৎ যখন আমরা রিকোয়েস্ট পাঠাবো তখন এই প্যারামিটারগুলো পাস করতে হবে, এবং যখন এসএসএল সার্ভার রিটার্ন করবে তখন হচ্ছে সে এই প্যারামিটারগুলো রিটার্ন করে। এই যে এখানে দেওয়া আছে কী কী প্যারামিটার সে রিটার্ন করে, আমরা ওইখানে ওই প্যারামিটারগুলোরই ভ্যালু দিয়েছি যে কোনটার ভ্যালু কী হতে পারে, যেহেতু এটা টাইপ স্ক্রিপ্টে আমরা ইউজ করতেছি। তো এখানে যেমন দেওয়া আছে কি স্ট্যাটাস হতে পারে ভ্যালিড, ভ্যালিডেটেড, ইনভ্যালিড ট্রানজ্যাকশন। হ্যাঁ, আপনি যদি এই জায়গাটাতে দেখেন এখানে ওই জিনিসটাই আছে। হ্যাঁ, এই যে দেখেন ভ্যালিড হতে পারে, ভ্যালিডেটেড হতে পারে, অথবা ইনভ্যালিড ট্রানজ্যাকশন হতে পারে। এরপর দেখুন ট্রানজ্যাকশন আইডি, এরপর আছে ট্রানজ্যাকশন ডেট। এই যে ট্রানজ্যাকশন ডেটটা মূলত একটা স্ট্রিং, এরপর আছে ট্রানজ্যাকশন আইডি স্ট্রিং। মোটামুটি কথা হচ্ছে যে এখানে হচ্ছে ভ্যালিডেশন রেসপন্সের যে টাইপসগুলো আছে সেইগুলো আমরা এখানে ডিক্লেয়ার করছি, ঠিক আছে। এটা হলো আমাদের পেমেন্টের জন্য। ওকে, সো এইখানে আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে এই ফাইলটাতে আমাদের দুটো ফাংশন আছে, একটা হচ্ছে পেমেন্ট ইনিশিয়েট করার জন্য, একটা হচ্ছে পেমেন্ট ভ্যালিডেট করার জন্য। এখানে কিন্তু আমাদের মূলত দুইটা প্রসেস হয়ে যায়, ঠিক আছে। পেমেন্টের যেই প্রসেসগুলো আছে আমরা যদি আবারও দেখি, এই যে এইখানে দেখুন আমাদের কিন্তু দুইটা জিনিস হয়ে গেছে ওইখানে। একটা হচ্ছে রিকোয়েস্ট ফর সেশন আইডি, যেটা হচ্ছে আমরা এই ইনিশিয়েট পেমেন্টের মাধ্যমে করতেছি, আর একটা হচ্ছে গিয়ে কল ভ্যালিডেশন এপিআই, যেটা হচ্ছে আমরা এই ফাংশনে দিয়ে করব, ঠিক আছে। নেক্সট আমরা যে জিনিসটাতে যাব, চেক আউট ফাইলটাতে আমরা যদি যাই, দেখুন এই ফাইলটাতে মূলত এই প্রজেক্টের জন্য যে সকল ইন্টিগ্রেশন আমরা ইউজ করতেছি তার কিছুই নেই। পপ আপ ইন্টিগ্রেশনের জন্য আপনি মূলত এটাকে ইউজ করতে পারেন, এই জন্য মূলত এই কোডিংটা লিখছিলাম, বাট এটা আমার প্রয়োজন হচ্ছে না এই প্রজেক্টের মধ্যে। তো এরপর হচ্ছে কনফিগটা দেখাইছি। আচ্ছা, এখন যদি আমরা আইপিএনটা দেখি, আইপিএন মানে হচ্ছে কি, মনে আছে ইনস্ট্যান্ট পেমেন্ট নোটিফিকেশন। এই যে আমাদের প্রসেসের মধ্যে এই যে এখানে যে 4 নম্বর যে প্রসেসটা আছে, যে এসএসএল কমার্স আমাদের ওয়েবের যে আইপিএনটা আছে এই আইপিএনটাকে কল করবে। ওকে, আইপিএন ফাইলটার মধ্যে দুটো ফাংশন আছে, একটা হচ্ছে ভেরিফাই আইপিএন সিগনেচার, আরেকটা হচ্ছে গিয়ে হ্যান্ডেল আইপিএন, ঠিক আছে। তো এই ভেরিফাই আইপিএন সিগনেচার যেটা আছে এটা বোঝার জন্য আমাদেরকে ডকুমেন্টেশনটাতে যেতে হবে, এবং এখানে যে নতুন যেই ডকুমেন্টেশনটা আছে ওইখানে আসলে এটার কোনো তথ্য আমি পাই নাই, কেন জানি না, তারা এখানে এটার কোনো তথ্য দেয় নাই। হ্যাঁ, আমি খুঁজছিলাম, পাই নাই। এর জন্য আমি এসএসএল কমার্সের একটা পুরনো ডকুমেন্টেশন আছে যেটার অ্যাড্রেস হলো এই যে এইটা, আইপিএন সিগনেচার ভেরিফিকেশনের জন্য যেই গাইডলাইনটা এইখানে দেওয়া আছে, এই যে দেখুন হ্যাশ ভ্যালিডেশন, ঠিক আছে। এইখানে মূলত এই হ্যাশ ভ্যালিডেশনটা করা হচ্ছে। আপনার আইপিএন লিসেনার যে প্যারামিটারগুলো রিসিভ করবে তার একটা তালিকায় যে এখানে দেওয়া আছে, এবং এইখানটাতে দেখেন ভেরিফাই সাইন এবং ভেরিফাই কি নামে কিন্তু দুইটা প্যারামিটার আছে, এবং এই দুইটা প্যারামিটারের কাজ কি এইখানে লেখা আছে যে হ্যাশ ভ্যালিডেশন নিডেড ফর ভেরিফাই দ্য এক্সাক্ট প্যারামিটার কাম ফ্রম এসএসএল কমার্স অ্যান্ড নো ওয়ান মলেস্টেড ইট, দ্য ফাংশন রিটার্নস ট্রু ফর ভ্যালিড অর ফলস ফর ইনভ্যালিড, ঠিক আছে। অর্থাৎ এসএসএল কমার্স আপনার আইপিএন এন্ড পয়েন্টকে যখন কল করবে তখন সে যে সকল
প্যারামিটার সেন্ড করবে সেই প্যারামিটারগুলোর যে ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ এসএসএল কমার্স থেকে আপনার ওয়েবসাইট পর্যন্ত আসার মাঝখানে কোনোভাবে মলেস্টেড হয় নাই, কোনোভাবে তথ্যগুলো পরিবর্তন হয় নাই, এটার ইন্টিগ্রেশন চেক করার জন্য মূলত আমাদের এই হ্যাশ ভ্যালিডেশনটা লাগে। এখানে তথ্যটা দেওয়া আছে কীভাবে হ্যাশ ভ্যালিডেশন করতে হবে, যেমন মেথড টু ভ্যালিডেট দ্য হ্যাশ ক্যাচ টু পোস্ট প্যারামিটার্স ভেরিফাই সাইন এবং ভেরিফাই কি, অর্থাৎ আমাদেরকে আইপিএনে যে সকল তথ্য পাঠাবে সেখান থেকে দুইটা কি আমাদেরকে ক্যাচ করতে হবে, একটা হচ্ছে ভেরিফাই সাইন আর এটা হচ্ছে ভেরিফাই কি। এই যে এখানে দেওয়া আছে, আপনি ডকুমেন্টেশনটা সুন্দর করে পড়লে আসলে বুঝে আসবে ভালো। আর ডকুমেন্টেশন পড়া ছাড়া আসলে আমার যতটুকু আমি প্রোগ্রামিং সম্পর্কে জানি, আমার কাছে মনে হয় যে সব থেকে বেস্ট ওয়ে প্রোগ্রামিং লার্নিং করার জন্য সেটা হচ্ছে ডকুমেন্টেশন রিড করা। ঠিক আছে, ডকুমেন্টেশন রিড করার কোনো বিকল্প হয় না। আমি আমার আগের ভিডিওগুলোতেও এই কথাগুলো বলেছি এবং আমি আজীবন সবাইকে এই জিনিসটাই বলি যে ভাই, কোনো কিছু জানতে হলে প্রোগ্রামিং জগতে অন্তত যদি প্রোগ্রামিং ভালো করে শিখতে চাও ডকুমেন্টেশনটা পড়ো, এবং বিশেষ করে অফিসিয়াল ডকুমেন্টেশনটা পড়লে আপনি খুব ভালো করে বুঝবেন যে পুরো প্রসেসটা কীভাবে কাজ করে। তো যাই হোক, এখান থেকে আমাদের দুইটা কি নিতে হবে, একটা হচ্ছে ভেরিফাই কি আর একটা হচ্ছে গিয়ে ভেরিফাই সাইন। ঠিক আছে, এই দুইটাকে নিয়ে তারপর হচ্ছে আমরা ভ্যালিডেশন করব। এবং এইখানে দেখেন কয়টা স্টেপ আছে, এখানে 6টা স্টেপে আমরা এটা জিনিসটা করব। তো প্রথমেই আমরা কি করব, ভেরিফাই সিগনেচার যেই ফাংশনটা আছে এটাকে যখন কল করা হবে, এটাকে আমরা কল করছি হচ্ছে কি এই যে হ্যান্ডেল আইপিএন এর মধ্যে, যে এখানে দেখেন সিগনেচার ওকে কিনা, এখানে আমরা কল করছি, দেখছেন ভেরিফাই আইপিএন সিগনেচার। তো এখানে দেখেন ভেরিফাই আইপিএন সিগনেচারের মধ্যে আমরা দুইটা প্যারামিটার নিয়েছি, একটা হচ্ছে পেলোড আর একটা হচ্ছে গিয়ে স্টোর পাসওয়ার্ড। তো আমরা প্রথমেই চেক করে নেব যে পেলোডের মধ্যে ভেরিফাই সাইন এবং ভেরিফাই কি আছে কিনা। হ্যাঁ, এই যে ভেরিফাই সাইন এবং ভেরিফাই কি আছে কিনা, যদি কোনোটা না থাকে তাহলে আমরা রিটার্ন ফলস। তাহলে আমরা এই ভেরিফাই আইপিএন সিগনেচার এটার এই ফাংশনের যেই রিটার্নটা হবে সেটা ফলস দিয়ে দেবো। তো যেহেতু আইপিএন সিগনেচার ফলস হয়ে যাবে, তাহলে আমরা বুঝতে পারবো যে পেমেন্টটা আমরা প্রসেস করতেছি এটা ভ্যালিড না। ঠিক আছে, ভেরিফাই কি এবং ভেরিফাই সাইন উভয় প্যারামিটার আছে, তাহলে আমরা আমাদের প্রসেসিংটা শুরু করব। এবং এইখানে আমরা এটাকে ট্রিম করে নিচ্ছি, যে কোনো ধরনের ফলস ভ্যালু বা ফাঁকা ঘরটর থাকলে সেগুলোকে এটা ক্লিন করে দেবে। সেকেন্ড স্টেপে আমরা দেখবো কি ডট পুশ, এই যে কি এর মধ্যে আমাদের স্টোর পাসওয়ার্ড যেটা আছে এটাকেও আমরা পুশ করে দেব। ঠিক আছে, পুশ করে দেওয়ার পরে কি ডট সর্ট, এটাকে আলফাবেটিক্যালি আমরা সর্ট করব। এবং ফোর্থ স্টেপে হচ্ছে আমাদের যে স্টোর পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটার হ্যাশ বের করবো আমরা। এই যে এইখানটাতে আমরা দেখুন এই যে এই প্যারামিটারের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের স্টোরের পাসওয়ার্ডটা পাবো। ওই যে আপনি যখন ক্রেডেনশিয়াল ইউজ করবেন সেই ক্রেডেনশিয়ালের মধ্যে আপনার পাসওয়ার্ডটা দেওয়া হবে। এবং এখানে আমরা এর একটা MD5 হ্যাশ তৈরি করব। এখানে একটা সিকিউরিটির বিষয় আছে, সেটা হচ্ছে MD5 যে হ্যাশ এখানে ইউজ করা হয়েছে এবং এসএসএল কমার্স যে এখনও পর্যন্ত এটা ইউজ করতেছে, এটা আসলে একটা সিকিউরিটি রিস্ক, কারণ MD5 এখন আর অতটা নিরাপদ না। ঠিক আছে, MD5কে অনেকবার ব্রেক করা হয়েছে এবং সাধারণ সুপার কম্পিউটার দিয়েই, মানে মোটামুটি মানের একটা সুপার কম্পিউটারের মাধ্যমেই MD5কে ক্র্যাক করে ফেলা যায়। সো আমার মনে হয় যে এসএসএল কমার্সের ভবিষ্যতে এটাকে আরও উন্নত করা দরকার এবং অন্য অ্যালগোরিদম ব্যবহার করা দরকার, যেমন SHA-256 যেটা আছে এটা ইউজ করা যেতে পারে। এনিওয়ে, তারা এখনও পর্যন্ত MD5 হ্যাশ ইউজ করতেছে। সো আমাদেরও কী করতে হবে, ওই আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডের MD5 হ্যাশ বের করতে হবে। সো আমরা আমাদের পাসওয়ার্ডটাকে এভাবে হ্যাশ করে নিতে হবে এবং তারপরে আমরা মোটামুটি তারপরে হচ্ছে কি আমরা কম্পেয়ার করে দেখব, যদি আমাদের হ্যাশ ঠিক থাকে তাহলে আমরা ট্রু রিটার্ন করবো, আর যদি হ্যাশ ঠিক না থাকে তাহলে আমরা ফলস রিটার্ন করব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ভেরিফাই আইপিএন সিগনেচার ফাংশন। দ্বিতীয় যে ফাংশনটা আছে সেটা হলো হ্যান্ডেল আইপিএন, অর্থাৎ এই স্টেপটাতে যখন আমাদের এসএসএল কমার্স আমাদেরকে আইপিএনে কল করবে, ঠিক আছে, আইপিএন এপিআইটাকে কল করবে, তখন আমরা যেভাবে এটাকে প্রসেস করব সেই ফাংশনটা হচ্ছে এটা কিন্তু এপিআই রাউট না, এপিআই রাউট আমরা পরে তৈরি করবো। এখানে হচ্ছে কি শুধু ফাংশনগুলো তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো ফাংশনগুলো আমি ব্যাখ্যা করতেছি, রাউটটা আমি পরে তৈরি করতেছি। তো আমরা ওই রাউটের মধ্যে থেকে এই ফাংশনটা কল করলেই হবে। ঠিক আছে, আরও অন্যান্য জিনিস ওখানে আমাদের অ্যাড করে নিতে হবে, যেটা আমরা পরে দেখব। তো এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল আইপিএন ফাংশনটা। এটার মধ্যে কয়েকটা প্যারামিটার আছে, একটা হচ্ছে পেলোড, স্টোর আইডি, স্টোর পাসওয়ার্ড, এনভায়রনমেন্ট এবং রিকোয়েস্ট। এবং এইখানটাতেও কিন্তু আমরা রেট লিমিটিং লাগাইছি। ঠিক আছে, যে এই ফাংশনটাকে যদি বেশি কল করা হয় তাহলে টু মেনি রিকোয়েস্ট আমরা রেসপন্স করব, আমরা ওই যে কলটা আছে ওই কলটাকে প্রসেসই করব না। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে পেলোড ডট স্ট্যাটাস ভ্যালিড। এইখানটাতে দেখেন ওই যে এইখানটাতে আমরা যদি দেখি যে আইপিএন এসে মূলত কী পাঠায়, এই যে আইপিএনটাতে অর্থাৎ এসএসএল কমার্স যখন আইপিএন রিকোয়েস্টটা করে তখন সেই রিকোয়েস্টের মধ্যে যে প্যারামিটারগুলো সে পাঠায় সেটা হলো এই প্যারামিটারগুলো। একটা হচ্ছে স্ট্যাটাস, ভ্যালিড, ফেইল্ড, ক্যান্সেল, আনঅ্যাটেম্পড,
তো আমরা এখানে কি করতেছি, চেক করতেছি যে ইফ পেলোড ডট স্ট্যাটাস, পেলোড মানে হচ্ছে কি সে যেই প্যারামিটারগুলো পাঠাইছে, ঠিক আছে, ওই পেলোডের মধ্যে স্ট্যাটাস যদি ভ্যালিড না হয় তাহলে আমরা কি করব, ভ্যালিড ফলস রিটার্ন করে দেবো, ডাটা নাল রিটার্ন করে দেবো এবং রিজন বলে দেবো যে ট্রানজ্যাকশন স্ট্যাটাস ইজ, ওই যে সে যেই স্ট্যাটাসটা দিছে, ফেইল্ড হলে ফেইল্ড, ক্যান্সেলড হলে ক্যান্সেল, আনঅ্যাটেম্প্ট হলে যেটা আছে মূলত সেটা দিয়ে দেবো, ঠিক আছে, যদি স্ট্যাটাস এখানকার যে স্ট্যাটাস ভ্যালু সেটা যদি ভ্যালিড না হয়। আর ধরুন যদি ভ্যালিড হয়, হ্যাঁ, আর যদি ভ্যালিড হয় তাহলে আমরা কি করব, প্রথমেই দেখবো যে সিগনেচার ঠিক আছে কিনা। এই যে এইখানে দেখুন সিগনেচার ওকে, এইখানে আমরা মূলত এই ফাংশনটাকে কল করছি যে এখানে আমাদের ওই যে ভেরিফাই কি এবং ভেরিফাই সাইন এটার সিগনেচার ঠিক আছে কিনা এটা আমরা চেক করে দেখব। যদি চেক ঠিক থাকে, যদি সিগনেচার ঠিক থাকে তাহলেই হচ্ছে আমরা পরবর্তী প্রসেসিংয়ে যাব। আর যদি সিগনেচার ঠিক না থাকে তাহলে এই সিগনেচার ওকে এটার ফলাফল চলে আসবে ফলস। ফলস আসলে কী হবে, আমরা এখানে লিখে দিচ্ছি যে ইফ সিগনেচার ইজ নট ওকে রিটার্ন ভ্যালিড ফলস ডাটা নাল রিজন আইপি অ্যান্ড সিগনেচার মিসম্যাচ, ঠিক আছে। এবং যদি সিগনেচার ঠিক থাকে তাহলে আমরা কী করবো, এডিটেড পেমেন্ট যে ফাংশনটা আছে আমরা ওটাকে কল করবো। এই ফাংশনটা কোথায় বলেন তো, এই যে পেমেন্টের মধ্যে যে ভ্যালিডেড পেমেন্ট যে ফাংশনটা আছে যেটা আমরা ব্যাখ্যা করছি ওইটাতে আমরা কল করব। আমরা ওটাকে কল করার জন্য আমরা এই প্যারামিটারগুলো পাস করব এবং যদি এটার ফলাফল ঠিক থাকে, যে ডাটা ডট স্ট্যাটাস যদি নট ইকুয়াল টু ভ্যালিড অথবা ডাটা যদি ভ্যালিডেটেড এর কোনোটা না হয় তাহলে আমরা রিটার্ন ফলস করব। ডাটা রিটার্ন যেটা এখান থেকে আসবে ওটাই রিটার্ন করব এবং রিজন বলবো যে ভ্যালিডেশন এপিআই রিটার্ন স্ট্যাটাস, যে ভ্যালিডেশন এপিআই সাকসেসফুল হয় না এটা পাঠাইছে। আর যদি ভ্যালিডেশন এপিআই সাকসেস হয়ে যায় তাহলে আমরা ভ্যালিড টু দিয়ে দেবো এবং যেই ডাটাটা সে সেন্ড করতেছে সেইটাকে আমরা কি রিটার্ন করে দেবো, ঠিক আছে। এরপর হচ্ছে কুয়েরি। কুয়েরির মধ্যে মূলত কি হয়, যে কুয়েরির ফাংশনের মধ্যে আমরা মূলত কুয়েরি করব। কুয়েরিটা মূলত দুইভাবে করা যায়। আমরা যদি এখানে দেখি, দেখুন ট্রানজ্যাকশন কুয়েরি এপিআই এখানে আছে। ট্রানজ্যাকশন কুয়েরি এপিআই এর যে ইউআরএল বা এন্ড পয়েন্ট ইউআরএল যেটা সেটাই যেখানে দেওয়া আছে স্যান্ডবক্সের জন্য এইটা এবং লাইভের জন্য এইটা। এবং এইখানে যদি আপনি দেখেন যে রিকোয়েস্ট প্যারামিটার বা রিকোয়েস্ট পাঠানোর জন্য আমাদের মাত্র তিনটা জিনিস লাগে, একটা হচ্ছে সেশন কি লাগে, স্টোর আইডি লাগে এবং স্টোর পাসওয়ার্ড লাগে। যদি আমরা ট্রানজ্যাকশন আইডি পেতে চাই বাই সেশন আইডি, ঠিক আছে, ট্রানজ্যাকশন কোয়েরি দুইভাবে পাঠানো যায়, একটা হচ্ছে সেশন আইডি আর একটা হচ্ছে আমরা যদি নিচে যাই এখানে আরও একটা আছে, কই গেল, বাই ট্রানজ্যাকশন আইডি, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে কোনো আমরা যে পেমেন্টটা করছি, ঠিক আছে, এই পেমেন্ট যে কোনো সময় আমাদের লাগতে পারে, আমরা ওয়েবসাইটে শো করার জন্য আমাদের লাগতে পারে বা ইউজারের অর্ডার হিস্টোরি বা পেমেন্ট হিস্টোরি প্রদর্শনের জন্য অনেক সময় লাগে, ঠিক আছে। তো তার যেই ট্রানজ্যাকশনগুলো, এই ট্রানজ্যাকশনগুলো কোয়ারি করার জন্য দুইটা পদ্ধতিতে কোয়ারি করা যায়। একটা হচ্ছে বাই ট্রানজ্যাকশন আইডি। এই ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে কি মূলত ইউজার তৈরি করে, অর্থাৎ আমাদের ওয়েবসাইট তৈরি করে, ঠিক আছে। আমরা যখন এই মেথডটাকে কল করি তখন আমাদেরকে ট্রানজ্যাকশন আইডি দেওয়া লাগে, ঠিক আছে। তো সেই ট্রানজ্যাকশন আইডি এর মাধ্যমেও আমরা কোয়ারি করতে পারি অথবা আমরা চাইলে সেশন কি, অর্থাৎ আমরা যখন এই যে প্রথম ধাপে যে সেশন আইডির জন্য রিকোয়েস্ট করি এবং সেশন কি যখন আমাদের কাছে ফেরত আসে তখন যে সেশন কিটা থাকে ওই সেশন কি এর মাধ্যমেও কিন্তু আমরা কি করতে পারি, কোয়ারি করে দেখতে পারি যে পেমেন্টের বর্তমান অবস্থাটা কী বা পেমেন্টের কী অবস্থা, ঠিক আছে। তো এখানে দুইটা মেথডই আমি তৈরি করে রেখেছি, একটা হচ্ছে গিয়ে ট্রানজ্যাকশন বাই সেশন আর একটা হচ্ছে গিয়ে কোয়ারি ট্রানজ্যাকশন বাই ট্রানজ্যাকশন আইডি, ঠিক আছে। তো এইখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখেন এইখানে কয়টা প্যারামিটার নেওয়া হচ্ছে, তিনটা প্যারামিটার নেওয়া হচ্ছে প্যারামস। এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদের যে সকল প্যারামিটার সেশন আইডির জন্য প্রয়োজন সেগুলো আমরা দিব। কি কি প্রয়োজন আমরা একটু আগে দেখলাম, যে এখানে এসে আমরা সেশন আইডি কই গেল, সেশন আইডি এখানে যে প্যারামিটারগুলো দরকার সেগুলো নিব। তো যাই হোক, তারপরে আমরা হচ্ছে গিয়ে ফেস করতেছি গেট, এবং এই দেখুন এই রিকোয়েস্টটা কিন্তু গেট হতে হবে, গেট রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট না। তো এরপরে হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে কোয়ারি ট্রানজ্যাকশন বাই ট্রানজ্যাকশন আইডি, ঠিক আছে। তো ট্রানজ্যাকশন আইডির মাধ্যমে ওই একই জিনিস, শুধু আমরা এখানে এই যে ট্রানজ্যাকশন আইডি দিচ্ছি, আগের জায়গায় কি দিয়েছিলাম আমরা এই যে সেশন কি, আর এখনটা হচ্ছে গিয়ে ট্রানজ্যাকশন আইডি। এখানে একটা জিনিস আছে, পুরো এপিআই জুড়ে আমি দেখছি যে ট্রানজ্যাকশনের পুরো এপিআই জুড়ে নেম একটু ইনকনসিস্টেন্সি আছে, নেমিং কনভেনশন ঠিক নেই। যেমন ধরেন এই যে এখানে দেখেন ট্রানজ্যাকশন আইডির মধ্যে এখানে এক কেস ব্যবহার করা হয়েছে, যেমন এখানে আন্ডারস্কোর ব্যবহার করছে, আবার সেশন কি এর ক্ষেত্রে কিন্তু ক্যামেল কেস ইউজ করছে, সরি ক্যামেল কেস না, সব ছোটো হাতের কি ইউজ করছে। আমার মনে হয় যে কোনো একটা হওয়া ভালো ছিল, এনিওয়ে এটা তাদের সিদ্ধান্ত।
এবং যেহেতু একবার লিখে ফেলছে, এটা পরিবর্তন করা এত সহজ নয়, কারণ হাজার হাজার মানুষ এসএসএল কমার্স ইউজ করতেছে, তারা সবাই ইন্টিগ্রেশন এইভাবেই করে আসছে। এখন যদি হঠাৎ করে সেশন কি এর মধ্যে একটা আন্ডারস্কোর লাগায় দেয়, তাহলে সবগুলোর মধ্যেই একটা ক্রাশ পড়ে যাবে, ঠিক আছে। অবশ্যই এটাকে ঠিক করা যেতে পারে ভার্সনিং করে, ঠিক, কিন্তু জানি না ওনারা এখনও করেন নাই বা করবেন কিনা, এটা তাদের ব্যাপার। তারপর হচ্ছে রিফান্ড। তো রিফান্ডের জন্য হচ্ছে গিয়ে যে এখানে দেখেন রিফান্ড এপিআই, অর্থাৎ কোনো কারণে যদি আপনি রিফান্ড চান, ঠিক আছে, কাস্টমার যদি রিফান্ড চায় বা কাস্টমার প্রোডাক্ট ফেরত দিয়ে দিয়েছে, আপনি তাকে রিফান্ড দিবেন না, এই এপিআই ইউআরএলগুলো এবং তার যে রিকোয়েস্ট প্যারামিটারগুলো আছে, সেটা হলো এই যে ব্যাঙ্ক ট্রানজ্যাকশন আছে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি। তারপরে স্টোর আইডি, স্টোর পাসওয়ার্ড, রিফান্ড অ্যামাউন্ট, রিফান্ড মার্কস, অর্থাৎ আপনার রিফান্ডের যে রিজন আছে এটা আপনি দিতে পারেন। রেফারেন্স আইডি, ফরম্যাট, এখানেও সেই জিনিসগুলো আছে, যেমন ইনিশিয়েট রিফান্ড এবং আরেকটা হচ্ছে কোয়েরি রিফান্ড স্ট্যাটাস, যে রিফান্ড তো আপনি হয়তো ইনিশিয়েট করে দিয়েছেন, কিন্তু তার কী দিকে অবস্থা, রিফান্ডটা পাইছে কি পায় নাই, তার জন্য হচ্ছে কি আমাদের কোয়েরি রিফান্ড স্ট্যাটাস এই ফাংশনটা, ঠিক আছে। তো চলুন এখন আমরা আমাদের চেক আউট পেজে যেতে পারি। না, চেক আউট পেজে যাওয়ার আগে আমরা আমাদের ডাটাবেসটাকে তৈরি করে নিই। সো ডাটাবেসের জন্য আমরা প্রিজমা ইউজ করব, প্রিজমা ORM। তো আমি যদি প্রিজমায় যাই, এটা হচ্ছে প্রিজমার ওয়েবসাইট। এখান থেকে ডক সেকশনে যাব, ডক সেকশনে গিয়ে এই যে গাইডস, আপনি চাইলে গেটিং স্টার্ট এখান থেকেও শুরু করতে পারেন, বাট আপনি যদি ফ্রেমওয়ার্ক ওয়াইজ গাইডলাইন চান, তাহলে আপনি এই যে গাইডসে আসবেন এবং সেখান থেকে যে নেক্সট জিএস এখানটাতে আসবেন। তো এটা একটু পড়ে দেখতে পারেন আপনি চাইলে। প্রথম হচ্ছে সেট আপ ইউর প্রজেক্ট, এখানে হচ্ছে নেক্সট জিএস অ্যাপ্লিকেশন সেট আপ করার জন্য বলা হচ্ছে, কিন্তু আমাদের যেহেতু অলরেডি নেক্সট জিএস অ্যাপ্লিকেশন আছে, আমরা নিচে চলে আসবো এবং আমরা প্রথমেই প্রিজমা এবং টাইপস পিজি মানে হচ্ছে পোস্টগ্রেস এসকিউএল। তো আমরা পোস্টগ্রেস এসকিউএল ইউজ করবো, এই জন্য আমরা এটাকে ইনস্টল করব। আমি এখান থেকে কপি করলাম, কপি করার পরে আমরা এখানে এসে ইনস্টল করে দিব। এটা ইনস্টল হতে থাকুক। এরপরে আমাদের এই যে প্যাকেজগুলো আছে এগুলো ইনস্টল করতে হবে। এখানে আছে প্রিজমা ক্লায়েন্ট, প্রিজমা অ্যাডাপ্টার পোস্টগ্রেসকিউএল এর জন্য আমরা মোটামুটি এটাকে কপি করব। কপি করার পরে এখানে আসব এবং আমরা এটাকে পেস্ট করে দিব। এরপর হচ্ছে আমরা কি করব, প্রিজমাকে ইনিট করব। তো আমরা এই অংশটুকু কপি করে, আপনি পরবর্তী অংশটুকু কপি করে নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে জাস্ট আউটপুটটা কোথায় যাবে আপনার সেটা বলা হচ্ছে। তো আমি ডিফল্ট রাখবো, যার কারণে আমি এটাই দেব, npx prisma init। তো এটা কি করবে দেখেন, এটা মূলত কয়েকটা ফাইল তৈরি করছে। আপনি যদি এইখানে দেখেন, প্রথমত সে এই ফাইলটা তৈরি করছে, তারপরে হচ্ছে .env ফাইল এটাও তৈরি করছে। এখানে ডাটাবেস ইউআরএল দিছে, আমাদেরকে এটা পরিবর্তন করে নিতে হবে। এবং এইখানে দেখুন প্রিজমা নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছে, যার মধ্যে হচ্ছে আমাদের মডেলগুলো বা ডাটাবেস মডেলগুলো রাখতে হবে। ডাটাবেস হিসেবে আমি এখানে সহজলভ্য আমরা নিয়নটাকে ইউজ করে ফেলি, যেহেতু আমার অলরেডি নিয়ন আছে। সো আমি টেস্ট ডিবি যেটা আমার আছে সেটাকে ইউজ করব। কানেকশন স্ট্রিং, এটাকে আমি কপি করলাম। এটাকে কপি করার পরে আমরা এই যে এটাকে পরিবর্তন করে দেব, এখানে যেটা আছে এটা পরিবর্তন করব, ব্যাস। এটার পরিবর্তে আমরা এটা দিয়ে দিলাম। এখন আমাদের এই লেখাগুলোর প্রয়োজন নাই, কারণ এখানে আমাদের আরও এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল তৈরি করতে হবে। তো এইখানে যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলগুলো তৈরি করতে হবে সেগুলোকে আমরা নিয়ে আসব। আচ্ছা, রিয়াক্ট এডিটর, এটা আমার এডিটর পছন্দ, যেহেতু আমি ভিএস কোডে কাজ করি, তো এই জন্য আমি যাতে করে ফাইলগুলো ভিএস কোড ব্যবহার করে এই জন্য এটা দিয়েছি। এটার প্রয়োজন নেই, আপনি চাইলে নাও দিতে পারেন। এবং নেক্সট পাবলিক অ্যাপ ইউআরএল, এটাকে আমি আনকমেন্ট করে দিলাম। তো মোটামুটি হচ্ছে আপনার এই এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলগুলো লাগবে, ঠিক আছে। তো এইখানে প্রথমত হচ্ছে এসএসএল কমার্সের স্টোর আইডি লাগবে, যেটা আপনার স্টোর আইডি, এসএসএল কমার্সের পাসওয়ার্ড লাগবে, এসএসএল কমার্সের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আপনি স্যান্ডবক্স নিয়ে লাইভে ইউজ করবেন, এবং এসএসএল কমার্সের আইপিএন অ্যালো লিস্ট। আইপিএন অ্যালো লিস্টটা আমরা সিকিউরিটির পারপোজে ইউজ করতেছি। এটার কারণ হলো কি, এই যে দেখেন, আমরা যখন আইপিএনটাকে কল করবো, এসএসএল কমার্স যখন আমাদের আইপিএনকে কল করবে, তখন আমরা সিকিউরিটি মেজারমেন্টের জন্য যে কোনো আইপি থেকেই আমাদের এই এপিআই এন্ড পয়েন্টটা কল করলে কাজ হবে না, সেটা আমরা ইমপ্লিমেন্ট করব। সো আমাদের আইপিএন এন্ড পয়েন্টটা শুধুমাত্র এসএসএল কমার্সের যে আইপি আছে ওই আইপি থেকে যদি কল করা হয় তাহলে সেটা লিসেন করবে, এছাড়া সে এটাকে লিসেন করবে না, রিজেক্ট করে দেবে, ঠিক আছে। এবং এসএসএল কমার্সের যে আইপিগুলো আছে সেগুলো এইটা, আপনি আপনার অ্যাকাউন্টে গেলে এই আইপিগুলো দেখতে পারবেন, ঠিক আছে। যে মাই স্টোরে গিয়ে আপনি এই যে আইপিএন সেটিংয়ে যাবেন, এইখানে দেখেন ওনাদের
যে আইপিগুলো আছে এখানে লিস্টেড আছে যে এই আইপিগুলো থেকে তারা কল করে, ঠিক আছে। তো আমরা এখানে সিকিউরিটি পারপাসে আমরা বলতে দিচ্ছি কি যে আমাদের আইপিএন শুধুমাত্র এই আইপি থেকে যদি রিকোয়েস্ট করা হয় তাহলে সে শুনবে, এছাড়া সে লিসেন করবে না। মোটামুটি কথা হচ্ছে এইভাবে আপনি আপনার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলগুলোকে পূর্ণ করে নেবেন। আমি আমার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলকে পূর্ণ করে নিই। সো আমি আমার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলগুলোকে পূর্ণ করে নিয়েছি এবং আমি এখানে আরেকটা ফাইল তৈরি করেছি যেটা হলো গ্লোবাল কনফিগ। এর মধ্যে মূলত আমি আমার কনফিগারেশনগুলো রেডি করে নিয়েছি। যেমন আমার অ্যাপসের নাম, যেটা আপনার অ্যাপসের যে নাম থাকবে আপনি সেটা দিবেন। আমার অ্যাপসের যে নাম আছে আমি সেটা দিলাম। এখানে আমি যেহেতু টিউটোরিয়াল পারপাসে করতেছি তো আমি এটাই নাম দিলাম। অ্যাপ ইউআরএল এটা আমাদের লাগবে। সো অ্যাপ ইউআরএল যেটা আছে সেটা আমি নিয়েছি, স্টোর আইডি, স্টোর পাসওয়ার্ড, পেমেন্ট, এনভায়রনমেন্ট, আইপিএন। তো আমি গ্লোবাল কনফিগ হিসেবে এখানে এটাকে লিখে রাখছি যাতে করে আমার ইউজের জন্য খুব ইজি হয়, প্রত্যেকবার আমার জন্য এনভায়রনমেন্ট কল করা না লাগে। এনিওয়ে, তো এরপরে হচ্ছে আমাদের প্রিজমার ডাটা মডেলগুলো তৈরি করতে হবে। তো আমি ডাটা মডেলগুলো তো আমার আগেই তৈরি করা আছে, আমি সেখান থেকে কপি করে নিয়ে আসতেছি। পুরো ডাটা মডেলটা আপনি এখান থেকে একটু পড়ে নিতে পারেন। আমি যেহেতু এটার লিঙ্ক গিটহাবে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। আসলে প্রত্যেকগুলো ব্যাখ্যা করতে গেলে ভিডিওটা মনে হয় অনেক বেশি বড় হয়ে যাবে, অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সো এখানে ডাটা মডেলটা আছে, কীভাবে কী করবেন। এই যে যে প্রোডাক্টের ডাটাগুলো আমি অ্যাপ্লিকেশনে ইউজ করতেছি সেটা কিন্তু এই যে স্ট্যাটিক্যালি যে এখানে ডাটা নামক ফোল্ডার আছে এবং এর মধ্যে যে প্রোডাক্টগুলো আছে আমি এগুলো ইউজ করতেছি। আপনি চাইলে কী করতে পারেন, প্রিজমার এখানে একটা সিড নামে একটা ফাইল তৈরি করে নিতে পারেন এবং সিড দিয়ে আপনি ওই প্রোডাক্টগুলোকে সরাসরি ডাটাবেজে প্রবেশ করাতে পারেন বা ইনসার্ট করে দিতে পারেন। আর যদি আপনার অলরেডি ডাটাবেজের প্রোডাক্ট থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে। তো এখন আমরা প্রিজমাকে জেনারেট করতে হবে। তো আমরা এর জন্য npx prisma generate এবং npx prisma migrate dev। আচ্ছা, এখানে যদি আপনি প্রিজমা অলরেডি ইউজ করে থাকেন তাহলে তো আপনি কমেন্টগুলো জানেন, এই কমেন্টগুলো কেন ব্যবহার হয়। মোটামুটি কথা হলো npx prisma generate এটা হচ্ছে মূলত স্কিমা জেনারেট করে। হ্যাঁ, আপনি যদি এই যে দেখেন এখানে প্রিজমা যখন আমি চালাইছি তখন এইখানে দেখেন আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং এটা প্রিজমা ক্লায়েন্ট এবং মডেলগুলো তৈরি করছে। এই যে এখানে যে মডেলগুলো আছে এই মডেলগুলো তৈরি করছে এবং এখানে হচ্ছে সে প্রিজমার ক্লায়েন্ট তৈরি করছে। এবং মাইগ্রেট দিলে হবে কি যে আমার এই যে মডেলগুলো আছে অর্থাৎ ডাটাবেস, এই মডেলগুলোকে ধরতে পারেন আপনি ডাটাবেস টেবিল, ঠিক আছে। তো ডাটাবেস টেবিলগুলো তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তো আমি মাইগ্রেট দিব, মাইগ্রেশনের একটা নাম দিতে বলা হচ্ছে, আমি ইনিট দিয়ে দিলাম। এবার দেখুন আমার এখানে টেবিলগুলো তৈরি হয়ে গেছে, ডাটাবেসের যে টেবিলগুলো আছে আমার এখানে তৈরি হয়ে গেছে এবং এটা হচ্ছে মাইগ্রেশন ফাইল। এনিওয়ে, প্রিজমা সম্পর্কে আপনারা যদি টিউটোরিয়াল চান তাহলে আমাকে জানাতে পারেন, প্রিজমা সম্পর্কে একটা টিউটোরিয়াল করা যেতে পারে। এরপরে আমরা এই সোর্স ফোল্ডারের মধ্যে আসবো এবং লিভ ফোল্ডারের মধ্যে দেখুন prisma.ts নামে একটা প্রিজমা ক্লায়েন্ট ইনিশিয়েট করে নিব। এখানটাতে আপনি যদি দেখেন যে আমাদের প্রিজমা ক্লায়েন্ট এখানে তৈরি করা হয়েছে, যে প্রিজমা পিজি, আমরা যেহেতু PostgreSQL ব্যবহার করতেছি এবং প্রিজমা ক্লায়েন্ট যেটা আসতেছে মূলত এই যে জেনারেট এই প্রিজমা থেকে, এখান থেকে এই যে ক্লায়েন্ট যেটা এটা আসতেছে। প্রথমে আমরা আসলে চেক করে নিচ্ছি যে ডাটাবেস ইউআরএলটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ডাটাবেসটা ঠিকমতো প্রসেস করছে কিনা। এখানে আমার মনে হয় কনফিগ থেকে করা ভালো ছিল, যাই হোক এটা সমস্যা নেই, আপনারা ওই গ্লোবাল কনফিগ এইখানে অ্যাড করে তারপরে করেন, খুব ভালো হবে, ঠিক আছে। তাহলে আপনার কনফিগারেশনগুলো ম্যানেজ করা অনেক সহজ হবে। এনিওয়ে, তো আমরা প্রথমেই চেক করে নিচ্ছি যে ডাটাবেস ইউআরএল ঠিকঠাক আছে কিনা। যদি ডাটাবেস ইউআরএল না থাকে তাহলে আমরা বলবো কি যে ডাটাবেস ইউআরএল ইজ মিসিং, set it in .env or .env local, মোটামুটি ইরো থ্রোর করবো, ঠিক আছে। আর যদি থাকে তাহলে আমরা একটা গ্লোবাল ক্লায়েন্ট তৈরি করব এবং এখানে আমরা প্রিজমা ক্লায়েন্ট ইনিশিয়েট করছি এবং আমরা বলতেছি যে প্রোডাকশন যদি না হয় অর্থাৎ ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে মাত্র একটাই ক্লায়েন্ট তৈরি করবা। এটার কারণ আছে, কারণ এই নেক্সট জিএসএ বা অন্য জায়গায় একটা সমস্যা হয়, সেটা হচ্ছে হট রিলোডিং সমস্যা। মোটামুটি কথা হচ্ছে আমরা আমাদের প্রিজমার জন্য একটা প্রিজমা ইনস্ট্যান্স এখানে তৈরি করে ফেলছি। হ্যাঁ, নেক্সট আমরা যাব চেক আউট পেজে। আমরা যদি আমাদের চেক আউট পেজটাতে যাই, এটা হলো আমাদের চেক আউট পেজ এবং এইখানটাতে এটা হলো আমার চেক আউট পেজটা। তো আমরা আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটাকে যদি একটু দেখি, তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো এটা হলো আমাদের কার্ট পেজ। এখানে হচ্ছে আমরা যেই প্রোডাক্টগুলো অ্যাড করছি, যেমন এইখান থেকে এই যে প্রোডাক্টগুলো আমরা অ্যাড করছি, যেমন এখান থেকে আমরা এই যে অ্যাড করতেছি, এই যে এখানে অ্যাড হচ্ছে। এরপর আমরা প্রসিড টু চেক আউট এই বাটনে যখন কোনো একজন ক্রেতা কাস্টমার ক্লিক করবে তখন আমাদের এই যে চেক আউট পেজে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের চেক আউট পেজ এবং চেক আউট পেজের মধ্যে দেখেন আমাদের প্রোডাক্টটা দেখা যাচ্ছে যে 5টা প্রোডাক্ট, 1 2 3 4 5টা প্রোডাক্ট আছে এখানে। প্রোডাক্টের প্রাইস কী আছে না আছে এটা দেখা যাচ্ছে। শিপিংটা এখানে মাত্র 15 টাকা। এটা আমি উদাহরণস্বরূপ দিছি আর কি, এটা আপনি তো আপনার মন মতো দিবেন।
এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে দেখেন কয়েকটা জিনিস আছে, ইউজারের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর হচ্ছে শিপিং অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে এইগুলো পূরণ করার পরে ইউজার হচ্ছে পে নাও বাটনে ক্লিক করবে। বাট কী হবে যদি ইউজার এগুলো পূর্ণ না করেই পেমেন্ট বাটনে ক্লিক করে, তাহলে আমাদের এখানে একটা ভ্যালিডেশন অ্যাড করে নিতে হবে না। যেমন দেখেন আমি কিন্তু অলরেডি ভ্যালিডেশন অ্যাড করে নিয়েছি। আমি যদি এখন পে নাও ক্লিক করি, দেখেন এখানে অলরেডি ইরর মেসেজ চলে আসছে যে ফার্স্ট নেম লাগবে, ইমেইল লাগবে, ফোন লাগবে। ভ্যালিডেশনের জন্য আমরা জড ইউজ করতেছি, আপনি অন্য যে কোনো লাইব্রেরি ইউজ করতে পারেন, বাট জড অনেক পপুলার। তো আমরা এখানে প্রথমে ভ্যালিডেট করব যে ইমেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম। এখানে দেখুন ভ্যালিডেশনের জন্য আমরা যে স্কিমেটা ব্যবহার করছি এখানে দেওয়াই আছে, এবং এখানে শিপিং ফি 15 টাকা কম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আপনি আপনার মন মতো করে একটা দিলেন আর কি ভাই, ধরেন আপনি 15 জায়গায় 150 দিলেন, কোনো সমস্যা নেই তো, তাই না? কিন্তু প্রোডাকশনে গিয়ে আপনি কিন্তু ডাইনামিক্যালি এটা ক্যালকুলেট করবেন, ঠিক আছে? অর্থাৎ আপনার যে ডেলিভারি বা শিপিং অ্যাড্রেস যেটা আছে, এই যে শিপিং অ্যাড্রেস ডিস্ট্রিক্টের উপর ভিত্তি করে আপনি ডাইনামিক্যালি শিপিং ফি নির্ধারণ করতে পারেন, যে কোন ডিস্ট্রিক্টে প্রোডাক্টটা যাবে সেই হিসাবে শিপিং কী হবে আপনি ওখানে ডাইনামিক্যালি কী করতে পারেন, ক্যালকুলেট করতে পারেন। সো যাই হোক, এটা এখান থেকে হচ্ছে আমাদের পেজটা শুরু হয়েছে। আমরা কার্ট ইউজ করতেছি, ফর্ম ডাটা এগুলো আছে। তারপরে হচ্ছে হ্যান্ডেল পেমেন্ট, এটা গুরুত্বপূর্ণ। সো যখনই ইউজার পে নাও বাটনে ক্লিক করে, এই যে এখানে দেখেন এটা হলো আমার পে নাও বাটন। যখন সে লোডিংয়ের সময় এটা লেখা আসবে প্রসেসিং, বাট পে নাও, যখন ইউজার পে নাও বাটনে ক্লিক করবে, এই যে অন ক্লিক ফাংশন দেওয়া আছে কি হ্যান্ডেল পেমেন্ট, এইখানটাতে হচ্ছে কি আমাদের পেমেন্ট প্রসেসটা কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে? আমরা যদি আমাদের পেমেন্ট প্রসেসটা দেখি, এই যে পেমেন্ট রিকোয়েস্ট ফর সেশনের যে জিনিসটা আমরা এইখান থেকেই মূলত শুরু করব, ঠিক আছে? এই যে যখন ইউজার পেমেন্ট নাও বাটনে ক্লিক করবে, তো প্রথমে আমরা কি করব, ফর্মটাকে ভ্যালিডেশন করব, যে ফর্মটা কি ভ্যালিড কিনা। তো আমরা লিখবো যে ইজ ভ্যালিডেড ফর্ম। এই যে দেখেন এটা আসছে কোথা থেকে, এই যে এইখান থেকে আমাদের এখানে যে ফাংশনটা আছে এই চেক আউট পেজেই, এই যে এখানে ভ্যালিডেড ফর্ম ভ্যালিডেশনের জন্য যে লজিকটা সেটা এখানে লেখা আছে। তো প্রথমেই আমরা কি করতেছি, যে ভ্যালিডেশন করে নিচ্ছি যে ফর্মটা ভ্যালিড কিনা, অর্থাৎ ফর্মের মধ্যে যা কিছু লিখছে সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ইউজার যদি ভ্যালিড না হয় তাহলে রিটার্ন নাল। হ্যাঁ, তাহলে কি রিটার্ন করবে, কিছু রিটার্ন করবে না, ইরর মেসেজগুলো শো করবে, ঠিক আছে? আর যদি ফর্ম ভ্যালিড হয় তাহলে সেট লোডিং ট্রু, তার মানে হচ্ছে লোডিং শুরু হবে, তারপর হচ্ছে আমাদের ট্রাই ক্যাচ ব্লক শুরু হচ্ছে। তো আমরা প্রথমেই কি করতেছি, SSL ইনিশিয়েট পেমেন্ট, এই যে ফাংশনটা সেটাকে কল করতেছি, যেই ফাংশনটা আসতেছে হচ্ছে এই যে এই ফাইলটা থেকে, ইনিশিয়েট পেমেন্ট এই ফাইলটার মধ্যে আমরা এই ফাংশনটাতে আসবো ব্যাখ্যায়। তো এখানে আমরা কি করতেছি, যে আমরা যে প্যারামিটারগুলো সেন্ড করতেছি, প্রথমত আমরা ফর্ম ডাটাগুলো সেন্ড করতেছি, যেটা মূলত এই যে এখান থেকে যাবে, এখানে যে ইউজার যেই ফর্মটা পূরণ করবে সেই ডাটাগুলো আমরা সেন্ড করব। তারপর হচ্ছে গিয়ে পেমেন্ট এনভায়রনমেন্ট, যেহেতু আমরা এই যে এখান থেকে এই যে দেখুন এখানে পেমেন্ট এনভায়রনমেন্ট স্যান্ডবক্সে আছে, আমরা এটার যে ভ্যালু হবে সেই ভ্যালুটাই ওখানে যাবে আর কি। তারপর হচ্ছে গিয়ে আইটেম। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে আইটেমের মধ্যে আমরা কি পাঠাচ্ছি, দেখুন আইটেমসের আইডি পাঠাচ্ছি, ভ্যারিয়েন্ট পাঠাচ্ছি এবং কোয়ান্টিটি পাঠাচ্ছি। একটা জিনিসকে লক্ষ্য করছেন, আমরা কিন্তু প্রাইস পাঠাই নাই। বলতে পারেন কেন আমরা প্রাইস পাঠাচ্ছি না, যেহেতু এটা ক্লায়েন্ট সাইড কোড। হ্যাঁ, এই যে ফর্মটা আছে এটা কিন্তু ক্লায়েন্ট সাইড, তাই না? তো ক্লায়েন্ট সাইড কোড হওয়ার কারণে আমরা যদি এখান থেকে প্রাইস সেন্ড করি, তাহলে একজন ইউজার কী করতে পারে, এই প্রাইসগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ, দেখুন এটা খুবই সোজা। হ্যাঁ, যে একজন মনে করেন যারা HTML কেবল শুরু করছে তারাও অনেক সময় জিনিসটা জানে। হ্যাঁ, যেমন ধরেন আপনি কি করতে পারেন, আপনি যদি এই জায়গাটাতে যান এবং আপনি যদি এখানটাতে এইভাবে ক্লিক করেন, এখানে টোটাল দেওয়া আছে, আপনি কি করলেন, এটাকে চেঞ্জ করে দিলেন। হ্যাঁ, এখন হয়ে গেল কয় টাকা, মাত্র 335 টাকা, ঠিক আছে না? এটা তো চেঞ্জ হয়ে গেছে, তাই না? এরকম কিন্তু চেঞ্জ করে দেওয়া যায়। তো এই জন্য আমরা কি করতেছি, সিকিউরিটি পারপাজে আমরা শুধু আইটেমের আইডিগুলো নিব, এবং আইডিগুলো নিয়ে আমরা কিন্তু এই ফাংশনটার মধ্যে ওই আইডিগুলো চেক করেও দেখবো যে আইডি ঠিক আছে কি না। হ্যাঁ, এগুলো চেক করার পরে আমরা প্রসেস করব। হ্যাঁ, এটা হচ্ছে আমি বলছিলাম না যে পেমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং পেমেন্ট করার সময় আপনার সব সময় সিকিউরিটির প্রতি খুবই লক্ষ্য রাখা লাগবে, যে কোনো জায়গায় সিকিউরিটি ফ্লজ না থেকে যায়, ঠিক আছে? তো আমরা ওই আইটেমসগুলোর আইডি নিচ্ছি, ভ্যারিয়েন্ট নিচ্ছি এবং কোয়ান্টিটি নিচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু প্রাইস ক্লায়েন্ট সাইড থেকে আমরা এটাকে কী করবো না, ক্যালকুলেট করবো না, আমরা সার্ভার সাইডে গিয়ে এগুলো ক্যালকুলেশন করব, ঠিক আছে? এবং তারপরে রেজাল্ট আসলে, এটার যে রেজাল্টটা আসবে, ঠিক আছে, এই রেজাল্টটার যদি স্ট্যাটাস সাকসেস হয়, তাহলে আমরা এই যে আমাদের যেই কার্ডটা আছে, এই কার্ডটাকে ক্লিয়ার করে দিব। হ্যাঁ, যেহেতু এখানে 5টা আছে। হ্যাঁ, যে পেমেন্ট নেওয়ার পরে তো আমাদের আসলে কার্ডটার আর প্রয়োজন নেই, তাই না? কার্ডটাকে ক্লিয়ার করে দেব এবং ইউজারকে
ইউজারকে রেজাল্ট ডট গেটওয়ে পেজ ইউআরএল এই ইউআরএলে রিডাইরেক্ট করে দিব, ঠিক আছে। এবং আমরা এই যে উইন্ডো ডট লোকেশন ডট এইচরেফ এটা ব্যবহার করতেছি। তো এই যে আমরা যে পোস্টম্যানটাতে আমরা যেটা দেখছিলাম, হ্যাঁ, যে এই যে গেটওয়ে পেজ ইউআরএল এই ইউআরএলটাতেই আমরা ইউজারকে রিডাইরেক্ট করে দেবো, ঠিক আছে। এইটার ফলাফল যদি কি হয়, এই ফাংশনের ফলাফল যদি সাকসেস হয়, আর যদি এই ফাংশনের ফলাফল ভ্যালিডেশন এরর হয় তাহলে একটা হবে, আর ফেইল্ড হলে তখন আমরা ফেইল দেখাবো, ঠিক আছে। এবং এটা ট্রাই ক্যাচ ব্লক যেটা আছে এবার ইররকে ক্যাচ করবে। এখন চলুন আমরা এই ফাংশনটা দেখে আসি। তো এই ফাংশনটা যদি ওপেন করি আমি, তাহলে দেখুন এই ফাইলটা কিন্তু বেশ বড়, হ্যাঁ। তো ফাংশনটা শুরু হয়েছে এখান থেকে, এর উপরে কিছু টাইপস আছে এবং ভ্যালিডেশন স্কিমা আছে। তো প্রথমে আমরা এই ফাংশনটা দেখি। দেখেন এই ফাংশনটাতে মূলত কয়েকটা প্যারামিটার গ্রহণ করতেছে, 3টা প্যারামিটার নিচ্ছে। ফর্ম ডাটা, একটা হচ্ছে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, একটা হচ্ছে অর্ডার সামারি। আমরা কিন্তু সেই 3টা প্যারামিটারই পাঠাইছি এখানে। দেখেন ফর্ম ডাটা, এটা হচ্ছে কি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, এই যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, এবং আরেকটা হচ্ছে গিয়ে অর্ডার সামারি চাচ্ছে, সেটা হচ্ছে এই অর্ডারি সামারিটা, এটা আমরা অবজেক্ট হিসেবে পাঠাচ্ছি। এবং অর্ডার সামারি টাইপটাও যদি আমরা দেখি এখানে দেখুন এটাও কিন্তু অবজেক্ট আকারেই আছে, হ্যাঁ। ওকে, সো এই প্যারামিটারগুলো পাওয়ার পরে আমরা প্রথমেই রেট লিমিটটা চেক করে নিচ্ছি যে রেট লিমিটেশনটা ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে আমরা ধাপে ধাপে আমাদের কাজগুলো করতেছি। প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা ফর্মটাকে সার্ভার সাইডেও ভ্যালিডেশন করে নিচ্ছি। আমরা কিন্তু ক্লায়েন্ট সাইডেও ভ্যালিডেশন করছি, যেমন এই যে এখানে ক্লায়েন্ট সাইডেও আমরা ভ্যালিডেট করে নিচ্ছি যে ফর্ম ডাটাগুলো ঠিক আছে কিনা, এবং আমরা সার্ভার সাইডেও এটাকে ভ্যালিডেশন করে নিচ্ছি যে ফর্মের যে ডাটাগুলো আসছে সেই ডাটাগুলো ঠিক আছে কিনা, হ্যাঁ। এখান থেকে এই পর্যন্ত আমরা মূলত ওইটাই করতেছি, ফর্মটাকে ভ্যালিডেশন করতেছি সেফ পার্টস ইউজ করে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা টোটাল আইটেমগুলো ক্যালকুলেট করতেছি যে আমাদের টোটাল আইটেম কতগুলো আছে এখানে। তো এখানে আমরা দেখতেছি যে যদি আইটেম 0 থাকে তাহলে আমরা এটাকে ফেইল করে দিব, হ্যাঁ, স্ট্যাটাস ফেইল, কার্ট ইজ এমটি। কার্ট এমটি থাকা অবস্থায় যদি কেউ পেমেন্ট নাও বাটনে ক্লিক করে তখন হচ্ছে এই স্ট্যাটাসটা রিটার্ন করবে, ঠিক আছে। প্রথমে ধরে নিচ্ছি যে সার্ভার প্রাইস আইটেম এটা একটা এমটি ভ্যারিয়েবল, এবং আমরা এখান থেকে প্রত্যেকটা আইটেমের জন্য অর্ডার সামারির এর প্রত্যেকটা আইটেমের জন্য আমরা কি করতেছি, প্রোডাক্টের আইডিগুলো প্রথমে খুঁজে বের করব। যেমন দেখুন এখানে প্রথমে আমরা দেখতেছি যে প্রোডাক্ট আইডি কি ইন্টিজার কিনা, ঠিক আছে। হ্যাঁ, যদি ইন্টিজার না হয় কিংবা প্রোডাক্ট আইডি যদি 0 এর থেকে কম হয় তখন আমরা আবার কি করতেছি, ফেইল করে দিচ্ছি ইনভ্যালিড কার্ড আইটেম। এরপর আমরা দেখতেছি কোয়ান্টিটি যদি না থাকে কিংবা কোয়ান্টিটি যদি ইন্টিজার নাম্বার না হয় বা কোয়ান্টিটি যদি লেস দেন 0 হয় তখন আবার আমরা ফেইল করে দিচ্ছি। আর যদি এগুলো ঠিক থাকে, অর্থাৎ কোয়ান্টিটিও ঠিক আছে, প্রোডাক্ট আইডিও ঠিক আছে, তখন আমরা কি করব, প্রোডাক্টগুলোকে ফাইন্ড করব। প্রোডাক্টের যে ডাটা আমরা এখান থেকে ফাইন্ড করতেছি, যে এখান থেকে আপনি যদি সরাসরি ডাটাবেজের সাথে এটাকে সংযুক্ত করেন, অর্থাৎ প্রোডাক্টগুলো যদি ডাটাবেজে সেভ করা থাকে বা ডাটাবেজ থেকে যদি আপনি আপনার ওয়েবসাইটে শো করেন, হ্যাঁ, এই যে এখানে যে আপনি প্রোডাক্টগুলো শো করতেছেন এগুলো যদি ডাটাবেস থেকে সরাসরি শো করেন তাহলে এইখানে অবশ্যই আপনি প্রিজমা ইউজ করেন বা যা ইউজ করেন ডাটাবেস থেকে আপনি আপনার প্রোডাক্টগুলো ফাইন্ড করবেন, ঠিক আছে, ডাটাবেস থেকে। বাট আমরা যেহেতু প্রোডাক্টগুলো এই যে স্ট্যাটিক্যালি এখান থেকে নিচ্ছি, এই জন্য আমরা এখানে প্রোডাক্টস ডট ফাইন্ড ইউজ করতেছি। আর যদি আপনি প্রিজমা ইউজ করে থাকেন বা ডাটাবেস থেকে প্রোডাক্ট ইউজ করে থাকেন তাহলে অবশ্যই সেটা ইউজ করবেন, হ্যাঁ। পরে আমরা বলতেছি যদি প্রোডাক্ট না পাই, এখানে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা যদি আমি না পাই তাহলেও ফেইল্ড। অন অর মোর কার্ট আইটেম আর ইনভ্যালিড, ঠিক আছে, কার্ট আইটেমের মধ্যে সমস্যা আছে এবং সব কিছু যদি ঠিক থাকে তখন হচ্ছে আমরা এই সার্ভার প্রাইসড আইটেমের মধ্যে এই বিষয়গুলোকে পুশ করে দিচ্ছি। তো এখানে এখন এটা যেহেতু এমটি আছে, বাট এই ফাংশনটা রান করার পর এটার এমটি থাকবে না, এই সার্ভার প্রাইসড আইটেমসগুলো এখানে কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এবং সার্ভিস প্রাইসড আইটেমগুলো যখন যুক্ত হয়ে যাবে তখন আমরা এটাকে সাব টোটাল করে নিব, এবং শিপিং ফি হিসেবে আমরা যে শিপিং ফিটা এখানে দেওয়া আছে, এই যে এখানে আমি স্ট্যাটিক্যালি দিয়েছি, অ্যাগেন আপনি অবশ্যই ডাইনামিক্যালি দিবেন। তো শিপিং ফিটা আপনি এখান থেকে নেবেন। শিপিং ফিটা নেওয়ার পরে ট্যাক্সড অ্যামাউন্ট যদি ট্যাক্স থাকে, আর যদি না থাকে তাহলে 0 ডিসকাউন্ট অ্যামাউন্ট, এবং প্রোমো ডিসকাউন্ট অ্যামাউন্ট অর্থাৎ প্রমোশনাল ডিসকাউন্ট অ্যামাউন্ট যদি থাকে সেটা করবেন। এরপর হচ্ছে আপনি টোটালটা ক্যালকুলেট করবেন। টোটাল ক্যালকুলেট কীভাবে, এই যে সাব টোটাল, শিপিং, ট্যাক্স অ্যামাউন্ট, হ্যাঁ, তারপর ডিসকাউন্ট অ্যামাউন্ট, এগুলো মাইনাস টেনাস করে আপনি টোটাল যে অ্যামাউন্ট সেটাকে আমরা এই যে টোটাল অ্যামাউন্ট নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। এরপরে আমরা কি করতেছি, কাস্টমারের নাম এক্সট্র্যাক্ট করতেছি। এই যে কাস্টমার এখানে যে নাম দিয়েছিল, এই যে চেক আউট পেজে কাস্টমার যে নামটা দিবে, এখানে যে নামটা দিবে এটাকে আমরা এক্সট্র্যাক্ট করতেছি। এখানে দেখুন দুইটা আছে, যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, হ্যাঁ। তো আমরা এটাকে যুক্ত করে একটা নামেই পরিণত করতেছি, ফুল নাম আর কি। এরপর হচ্ছে আমরা ট্রানজ্যাকশন আইডি ক্রিয়েট করতেছি। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা ধাপ হচ্ছে, হ্যাঁ, একটাই
ইউজার আমরা কিন্তু মাত্র একটা ফাংশনই কল করছি, যে ফাংশনটার নাম ছিল হচ্ছে SSL ইনিশিয়েট পেমেন্ট, এবং এটা এই ধাপগুলো অনুসরণ করতেছে। হ্যাঁ, এখন হচ্ছে সে ট্রানজ্যাকশন আইডি তৈরি করতেছে। ট্রানজ্যাকশন আইডি তৈরি করার জন্য দেখুন আমরা এখানে ডেট ফাংশনটা ইউজ করছি। এটার কারণ হলো যে যেহেতু আমরা ডেট ফাংশন ইউজ করতেছি, তাহলে আমাদের প্রত্যেকটা ট্রানজ্যাকশন আইডি ইউনিক হবে। কেন ইউনিক হবে? দেখেন, আপনার সার্ভারের যে টাইম, এটা তো সবসময় কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হতে যাচ্ছে, তাই না? যখন আপনি ডেট নাও কল করতেছেন, তখনই কিন্তু আপনার ভিন্ন 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 টাইম পাচ্ছেন আপনি, ঠিক আছে না? এবং তারপরে আবার আমরা ম্যাথ র্যান্ডম ফাংশনটাও ইউজ করছি, এবং এইটা হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন আইডি। এরপরে অর্ডার আইডি হিসেবে আমরা একটা এমটি ভ্যারিয়েবল নিয়েছি। এরপরে আমরা আবারও ট্রাই ক্যাচ করতেছি। প্রথমে আমরা কি করতেছি যে আমরা আমাদের ডাটাবেজে কাস্টমার রিলেটেড, শিপিং অ্যাড্রেস রিলেটেড এবং পেমেন্ট রিলেটেড তথ্যগুলোকে ইনপুট করতেছি, ঠিক আছে? এর জন্য আমরা প্রিজমার যে ট্রানজ্যাকশন মেথডটা আছে ওইটা কল করতেছি। যারা প্রিজমা নিয়ে কাজ করেন তারা তো জানেনই ট্রানজ্যাকশন মেথডটা কী করে। প্রিজমার ট্রানজ্যাকশন যে মেথডটা আছে এটা কী করে, যে ধরুন আপনার ডাটাবেজে যদি একাধিক টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট বা আপসার্ট করতে হয়, হ্যাঁ, তখন হচ্ছে আমরা ট্রানজ্যাকশন মেথডটা ইউজ করি। এবং এটার বেনিফিট হচ্ছে যে ধরুন আমি যে ডাটাগুলো ইনসার্ট করতেছি, যেমন ধরেন এইখানটাতে আপনি যদি দেখেন কাস্টমারের ডাটা কাস্টমার নামক টেবিলে আমি আপসার্ট করতেছি। এরপরে দেখেন অ্যাড্রেস সংক্রান্ত ডাটা আমি অ্যাড্রেস টেবিলে কী করতেছি, আপসার্ট করতেছি। যদি কখন এমন হয় যে কোনো একটা টেবিলে, ধরেন অ্যাড্রেস যে টেবিলটা আছে এই টেবিলটাতে আমার ডাটা ইনপুট হয় নাই বা আমার ডাটা ক্রিয়েট করা যায় নাই, ফেইল্ড হয়েছে যে কোনো কারণে, ঠিক আছে? তখন হবে কি, যে এই যে যতগুলো ডাটা আমি কি করছি সেন্ড করতেছি সবগুলো আবার ব্যাক করবে, হ্যাঁ, সব ডাটাগুলো আবার সে ফেরত আসবে, হ্যাঁ। আর যদি সাকসেস হয় তাহলে সবগুলোই সাকসেস হবে, আর যদি ফেল হয়, একটা ফেল হলে বাকি সবগুলো ফেল হয়ে যাবে। এটাই মোটামুটি প্রিজমা ট্রানজ্যাকশন যেটা আছে তার কাজ, হ্যাঁ। তো আমরা প্রিজমা ট্রানজ্যাকশন ইউজ করতেছি কেন? কারণ হচ্ছে আমরা চাই যে ধরেন আপনি ডাটাবেস অপারেশনের সময় এমন হলো যে কাস্টমারের যে ডাটাগুলো আছে এগুলো ইনসার্ট হয়েছে, কিন্তু অ্যাড্রেসগুলো ঠিকমতো ইনসার্ট হয় নাই, হ্যাঁ, অর্ডার ক্রিয়েট করার সময় যে কোনো কারণে হতে পারে, ধরুন, হ্যাঁ, যদি এরকম হয় তাহলে এটা কেমন হয়ে গেল না? তাহলে আপনি কাস্টমারের যে অর্ডারটা এটা কোথায় শিপ করবেন, হ্যাঁ। এই জন্য হচ্ছে আমরা এখানে প্রিজমা ট্রানজ্যাকশন ইউজ করছি, যে এর মধ্যে যেই ডাটাবেসগুলো আমরা ইউজ করতেছি সবগুলো সাকসেস হলেই আমাদের প্রিজমা সাকসেস বা আমাদের অর্ডার যেটা আছে অর্ডারটা সাকসেস বলে আমরা গণ্য করব, হ্যাঁ। তো এখানে দেখেন আমরা ট্রানজ্যাকশন মেথডটা ইউজ করছি, এবং প্রথমে আমরা কাস্টমারের তথ্য সেভ করতেছি, তারপরে শিপিং অ্যাড্রেস, তারপরে নিউ অর্ডার এটা সেভ করতেছি। এটা হচ্ছে অর্ডার নামক যেই টেবিলটা আছে আমাদের ডাটাবেজে ওইটার মধ্যে সেভ করতেছি। তারপরে অর্ডারটাকে আপডেট করতেছি আমরা, হ্যাঁ। অর্ডার টেবিলে আমরা দুইবার ট্রানজ্যাকশন করতেছি। এটার কারণ হলো যে প্রথমবার যে অর্ডার আইডিটা, হ্যাঁ, আমাদের যে অর্ডার আইডিটা লাগবে এটা ছিল না, হ্যাঁ। তো আমরা এই যে দেখেন এইখানে যেই অর্ডার আইডিটা আছে এটা তো আসলে এমটি স্ট্রিং, ঠিক না, এমটি ভ্যারিয়েবল, এটাদের কোনো ভ্যালুই নাই। তো যখন আমরা এই অর্ডারের মধ্যে ডাটাটা প্রবেশ করালাম তখন কিন্তু আমরা একটা আইডি পাবো, হ্যাঁ। সেই আইডিটাকে আমরা আবার কী করতেছি, যে ভ্যালু এতে ট্রানজ্যাকশন আইডি ছিল সেটাকে আমরা পরিবর্তন করে এই অর্ডার আইডিটা দিয়ে দিচ্ছি। যে দেখেন এখানে আমি লিখে রাখছি যে আপডেটেড বিলো আফটার উই হ্যাভ দি আইডি থাকার পরে হচ্ছে আমরা এটাকে আপডেট করে নিব, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা অর্ডার আইটেমকে ইনসার্ট করতেছি ডাটাবেজে, তারপর হচ্ছে আমরা পেমেন্ট। এখানে আপনি দেখেন কতগুলো অপারেশন হয়েছে, ঠিক আছে, ডাটাবেজের মধ্যে, হ্যাঁ, কতগুলো টেবিলের মধ্যে আমরা তথ্য ইনসার্ট করছি, হ্যাঁ। টেবিলের মধ্যে অর্থাৎ ডাটাবেস টেবিলের মধ্যে যখন আমরা ডাটাগুলো ইনসার্ট করা হয়ে গেছে তখন আমরা অর্ডার এবং অর্ডার আইডিটা পেয়ে গেছি, হ্যাঁ। এই যে দেখেন, এই যে আমরা যদি এখানটাতে দেখি এই যে আমাদের অর্ডার, এবং তার মধ্যে আমরা অর্ডার আইডিটা পেয়ে গেছি। এবং এই ডাটাবেস এর ট্রানজ্যাকশনের মধ্যে কোথাও ভুল গেলে আমরা বা কোথাও কোনো এরর হলে এখানে আমরা এটাকে ক্যাচ করতেছি। তো এটা হলো আমাদের পেমেন্ট ইনিশিয়েট করার পরে আমাদের ডাটাবেজে অর্ডারের তথ্যগুলো সেভ করার কাজ, ঠিক আছে। আমাদের ডাটাবেজে তথ্যগুলো আমরা সেভ করে ফেলছি। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা পে নাও বাটনে ক্লিক করার পরে আমাদের ডাটাবেস, এই যে আমাদের যে ডাটাবেসটা আছে এইটা কি হয়ে গেছে, ফিল হয়ে গেছে। ফিল হয়ে যাওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, আমাদের পেমেন্ট প্রসেস এই যে যেই ডায়াগ্রামটা আছে এই অনুযায়ী আমরা এখন কি করব, রিকোয়েস্ট ফর সেশন আইডি, আমরা এখন সেশন আইডির জন্য রিকোয়েস্ট করব। সেই কাজটাই হচ্ছে আমরা এইখানে করছি। এই যে এখানে দেখেন SSL রেসপন্স, আমরা এটাকে প্রথমত একটা এমটি ভ্যারিয়েবল হিসেবে নিয়েছি এবং তারপর হচ্ছে ট্রাই ক্যাচ ব্লক শুরু করছি, এবং আমরা প্রথমে SSL রেসপন্স হিসেবে ইনিশিয়েট পেমেন্ট, এই যে আমাদের ফাংশনটা আছে, এই যে দেখুন এই যে ফাংশনটা আছে পেমেন্ট, হ্যাঁ, আমরা জেনেরিক যে ফাংশনটা আছে এইটাকে এখন আমরা এই জায়গার থেকে কল করতেছি। এবং এই ফাংশনটা দেখেন কি নেয়, একটা হচ্ছে প্যারামিটার নেয়, এনভায়রনমেন্ট নেয় এবং রিকোয়েস্ট নেয়, এবং আমরা প্রথমে এই যে প্যারামিটারগুলোকে রেডি করতেছি, হ্যাঁ। এবং আপনি কি প্যারামিটার এখানে যায় এটা দেখার জন্য হচ্ছে আপনি এই যে ওদের যে ডকুমেন্টেশনটা আছে SSL কমার্সের, এই যে ইনিশিয়েট পেমেন্টের মধ্যে এই যে দেখেন রিকোয়েস্ট প্যারামিটার, হ্যাঁ, এইখানে যেই প্যারামিটারগুলো আছে আপনার সেই প্যারামিটারগুলোই দিতে হবে, হ্যাঁ। এখানে কিন্তু অনেক প্যারামিটার আছে, বাট ফরচুনেটলি এখানে সব প্যারামিটারগুলো কি না
ম্যান্ডেটরি না, অনেকগুলো আছে অপশনাল। তো আমরা কি করতেছি, আমাদের যেই ম্যান্ডেটরি প্যারামিটারগুলো আমাদের লাগবে আমাদের পার্টিকুলার কেসে, তো আমরা সেই প্যারামিটারগুলো আমরা তৈরি করে নিচ্ছি। তো প্রথম প্যারামিটার মধ্যে আমরা কি রাখছি, স্টোর আইডি, স্টোর পাসওয়ার্ড, টোটাল অ্যামাউন্ট, কারেন্সি, ট্রানজেকশন আইডি কিন্তু ওই যে আমরা উপরে তৈরি করছি। এরপর হচ্ছে সাকসেস ইউআরএল, ফেইল ইউআরএল, ক্যান্সেল ইউআরএল, আইপিএন ইউআরএল। ঠিক আছে, দেখেন সাকসেস ইউআরএল মধ্যে আমরা কিন্তু সাকসেস নামক একটা পেজে পাঠাচ্ছি এবং ট্রানজেকশন আইডি সহ। এবং কেন ট্রানজেকশন আইডি আমরা পাঠাচ্ছি, পরে আমরা যখন সাকসেস পেজটা দেখবো তখন আমাদের এটা বুঝে আসবে যে কেন ট্রানজেকশন আইডি আমরা পাঠাচ্ছি ওখানে। হ্যাঁ, এবং ফেইল, ক্যান্সেল, কিন্তু আইপিএনের মধ্যে ট্রানজেকশন আইডি লাগবে না, এবং আইপিএনটা কিন্তু মূলত এপিআই রাউট। ঠিক আছে, আমরা পরে দেখবো যে এপিআই রাউটটা কেমন। প্যারামিটারগুলো আমরা রেডি করার পরে আমরা সেকেন্ড প্যারামিটার, হ্যাঁ এটা কিন্তু একটা অবজেক্ট, হ্যাঁ প্রথম প্যারামিটার যেটা এটা একটা অবজেক্ট, এবং দ্বিতীয় প্যারামিটার হিসেবে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবল পাঠাচ্ছি, তৃতীয়টা হচ্ছে রিকোয়েস্ট পাঠাচ্ছি। এরপর হচ্ছে আমরা কোনো ইরর হলে সেই ইরোটাকে ক্যাচ করতেছি। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা আমাদের ইনিশিয়েট পেমেন্ট যেই ফাংশনটা আছে ওই ফাংশনটাকে কল করতেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, যদি ইরর হয়, ঠিক আছে, ইন কেস অফ ইরর, তখন কি করতেছে আমরা প্রিজমা অর্ডার যেটা আছে এই অর্ডারটাকে আপডেট করে স্ট্যাটাস ফেইল্ড করে দিচ্ছি। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু, কারণ আপনার যদি এসএসএল কমার্সে যখন আপনি ইউজারকে পাঠাবেন, হ্যাঁ তখন যদি কোনো ইরর হয় বা এই কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে ইরর হয়, তখন আপনার অর্ডারের ডাটাটা কিন্তু অবশ্যই আপডেট করতে হবে এবং আপনাকে বোঝাতে হবে যে এই ডাটাটা ফেইল্ড হয়ে গেছে। হ্যাঁ, তো আমরাও কী করতেছি, সেই ফেইলটা করতেছি এবং রিটার্ন মেসেজ হিসেবে আমরা মেসেজ ফেইল দেখাচ্ছি এবং পেমেন্ট গেটওয়ে আনরিচেবল এরকম একটা মেসেজ আমরা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এই যে আমরা প্রথমে ডাটাবেজে সেভ করতেছি আমাদের অর্ডারের তথ্যগুলো, এরপর হচ্ছে আমরা ইনিশিয়েট পেমেন্ট যে ফাংশনটা আছে ওই ফাংশনটাকে আমরা কল করতেছি। এরপরে আমরা কি করতেছি যে এসএসএল কমার্সের রিজেকশনগুলো আমরা কি করব, হ্যান্ডেল করব। ধরুন বিষয়টা হচ্ছে কি আপনি পেমেন্ট ইনিশিয়েট করে দিয়েছেন এবং ইনিশিয়েট করে দেওয়ার পরে পেমেন্ট গেটওয়েতে চলে গেল, এবং এসএসএল কমার্সের পক্ষ থেকে যদি কোনো রিজেকশন আসে তখন সেটাকে আমাকে হ্যান্ডেল করতে হবে। এসএসএল রেসপন্স স্ট্যাটাস যদি সাকসেস না হয় অথবা এসএসএল রেসপন্সের মধ্যে যদি গেটওয়ে পেজ ইউআরএল আমরা না পাই, তখন আমরা কি করব, প্রথমত হচ্ছে আমরা অর্ডারটাকে আপডেট করে ফেইল্ড স্ট্যাটাসে রেখে দিব, এবং সেই ফেইল স্ট্যাটাসে রাখার পরে আমরা এটাকে রিটার্ন করব যে পেমেন্ট গেটওয়ে রিজেক্টেড দ্য রিকোয়েস্ট, যে আমাদের এসএসএল কমার্স কোনো কারণে আমাদের রিকোয়েস্টটাকে কী করে নাই, গ্রহণ করে নাই। হ্যাঁ, এরপর হচ্ছে দেখেন 7 নম্বর স্টেপে আমরা কী করবো, পারসিস্ট দ্য সেশন কি রিকোয়ার্ড বাই এসএসএল কমার্স। ঠিক আছে, আমরা এসএসএল কমার্সের যে সেশন কিটা আছে, আমরা যখন পেমেন্টটাকে ইনিশিয়েট করি তখন যে সেশন কিটা দেয়, রিকমেন্ডেশন হলো আপনি এটাকে সেভ রাখবেন। তো আমরা এখন কি করতেছি যে এসএসএল রেসপন্সের মধ্যে যদি সেশন কি থাকে তাহলে আমরা পেমেন্টের মধ্যে আমাদের ডাটাবেজে পেমেন্ট যে টেবিলটা আছে এই টেবিলের মধ্যে আমরা সেশন কি যেটা আছে সেই সেশন কিটাকে আমরা আপডেট করে দিচ্ছি এইখানটাতে। হ্যাঁ, ঠিক আছে, এরপর হচ্ছে আমরা আমাদের অর্ডারটাকে প্রসেসিং স্ট্যাটাসে পরিণত করে দিচ্ছি, এবং সব শেষে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা এসএসএল ইনিশিয়েট পেমেন্ট যে ফাংশনটা আছে এইটার ফলাফল হিসেবে স্ট্যাটাস সাকসেস দিয়ে দেবো, গেটওয়ে পেজ ইউআরএল যেটা আছে সেইটা ফেরত পাঠাবো এবং অর্ডার আইডিটা দিব, এবং অর্ডার আইডিটা দেওয়ার পরে এই যে এইখানটাতে আপনি যদি দেখেন, আচ্ছা এই যে দেখেন এই ফাংশনটা কিন্তু আমরা কল করছিলাম এই যে চেক আউট পেজ থেকে। ঠিক আছে, এই যে কই গেল, এই চেক আউট পেজের মধ্যে। হ্যাঁ, তো এখন এই এসএসএল ইনিশিয়েট পেমেন্ট যেটা আছে এইটা সব কিছু ঠিকঠাক থাকলে আমাদেরকে কি দেবে, আমাদেরকে সাকসেস স্ট্যাটাস দিবে, গেটওয়ে পেজ ইউআরএল দেবে এবং অর্ডার আইডি দেবে। তো আমরা তখন কি করব, এই যে রিজাল্ট ডট স্ট্যাটাস যেটা আছে এই স্ট্যাটাসটাকে আমরা প্রথমত আমরা দেখবো যে স্ট্যাটাসটা কি আসছে। যদি সাকসেস হয় তখন হচ্ছে আমরা ইউজারকে ওই গেটওয়ে পেজ ইউআরএল বা আমরা বলতে পারি যে এই যে ইউআরএলটা আছে এই ইউআরএলে কি করব, সেন্ড করব। ঠিক আছে, এটা হলো আমাদের মোটামুটি কোডের ওভারভিউ। এবার চলুন আমরা দেখি এখানটাতে আমরা কতদূর সাকসেস হই। তো এইটা হচ্ছে আমাদের ওয়েব পেজটা। আমরা ধরেন এখানে গেলাম, আরও একটা প্রোডাক্ট অ্যাড করি, 6টা প্রোডাক্ট হয়েছে, এবং আমি এখানে প্রসেস টু চেক আউটে ক্লিক করব। এখন আমি যদি আমার ফর্মটা পূরণ করে পাঠাই দিই, ফর্মটা পূরণ করার পরে এখন যদি আমি পে নাও বাটনটাতে ক্লিক করি, দেখি কি হয়। এই যে দেখুন আমরা কিন্তু এসএসএল এর যে পেমেন্ট গেটওয়ে আছে এই পেমেন্ট গেটওয়েতে চলে আসছি। ঠিক আছে, এখন ইউজার করবে কি, ইউজার কার্ড থেকে যদি পেমেন্ট করতে যায় সেখানে কার্ডের তথ্য দিয়ে পেমেন্ট করবে, মোবাইল থেকে পেমেন্ট করতে চাইলে সেটা করবে, এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে সে এটা করবে। হ্যাঁ, তো এখন ইউজার পেমেন্ট করার পরে কি হবে সেটা কিন্তু আমরা এইখানটাতে বলে দিয়েছি। আমরা যদি এই ইনিশিয়েট পেমেন্টটাতে যাই এবং এইখানটাতে আপনি যদি দেখেন কোথায়, আচ্ছা এই যে দেখেন
এখানে এসএসএল কমার্সই যদি আপনার পেমেন্ট স্ট্যাটাসটা সাকসেস হয় তাহলে এই ইউআরএল এর মধ্যে আপনাকে রিডাইরেক্ট করবে, আর যদি ফেল হয় তাহলে এই ইউআরএলে, আর ক্যান্সেল হলে এই ইউআরএলে। এবং যখন আমাদের পেমেন্টটা এখানে সাকসেস হবে তখন সে এই আইপিএন ইউআরএল যেটা আছে বা আমাদের ইনস্ট্যান্ট পেমেন্ট নোটিফিকেশন যে রাউট আছে ওই রাউটটাকেও কল করবে। তো চলুন আমরা আগে আমাদের সাকসেস পেজটাকে দেখে আসি, সাকসেস এবং ইরোর পেজগুলো আমরা দেখে আসি। এটা হলো আমার সাকসেস পেজ, এবং সাকসেস পেজের মধ্যে দেখেন আমি প্রথমত সার্চ প্যারামটা নিচ্ছি। কী নিচ্ছি? সার্চ প্যারাম থেকে আমরা ওই ট্রানজ্যাকশন আইডিটা, হ্যাঁ এই যে এখানটাতে আপনি যদি দেখেন আমরা কিন্তু ট্রানজ্যাকশন আইডিটাকেও কি পাস করে দিছি, হ্যাঁ যে এসএসএল কমার্স যখন আমাকে রিডাইরেক্ট করবে, সাকসেস হোক, ফেইল হোক, ক্যান্সেল হোক, তখন প্যারামিটার হিসেবে সে কিন্তু ট্রানজ্যাকশন আইডিটাও দিবে। তো আমরা প্রথমত ওই ট্রানজ্যাকশন আইডি যেটা আছে ওইটাকে গ্র্যাব করব। যদি আমরা দেখি যে ট্রানজ্যাকশন আইডিটা নাই, এমন হতে পারে না যে ইউজার সরাসরি এখান থেকে আমরা যদি একটু ফেরত আসি, হ্যাঁ এখানে ইউজার করতে পারে কি যে সরাসরি এখানে পেমেন্ট ডট সাকসেস, হ্যাঁ ধরেন এই যে এই ইউআরএলটাতে সরাসরি ভিজিট করলো, তখন কি হবে? হ্যাঁ তখন আমরা বলে দিছি যদি ট্রানজ্যাকশন আইডি না থাকে তাহলে তুমি সরাসরি রুটে ওটাকে রিডাইরেক্ট করে দিবা, হ্যাঁ সে ওই পেজে কেউ যেতে পারবে না যদি না ট্রানজ্যাকশন আইডি না থাকে। হ্যাঁ এবং যদি আমরা অর্ডারটাকে খুঁজে না পাই কিংবা অর্ডারের স্ট্যাটাসটা যদি পেইড কিংবা প্রসেসিং না হয় তাহলে আমরা কী করবো যে পেমেন্ট ফেইল যেই পেজটা আছে এই যে এই পেজটাতে রিডাইরেক্ট করে দেবো। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা কী করবো পেমেন্ট অর্ডারের প্রথম যে অর্ডারের প্রথম যে পেমেন্টটা আছে আমরা সেটা গ্রহণ করবো এবং তারপর হচ্ছে এই তথ্যগুলো এখানে শো করবো। সেম জিনিসটা আমরা সাকসেস পেজ, ফেইল পেজ এবং ক্যান্সেল পেজের জন্য করেছি। আমি এগুলো আর এখন ব্যাখ্যা করতে গেলাম না কারণ অনেক সময় লেগে যাচ্ছে আমাদের। আমি কোডটা যেহেতু দিয়ে দিব আপনারা এখানে প্রত্যেকটা জিনিসকে পড়ে দেখতে পারেন। সো সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমার সাকসেস পেজটা দেখাবে এবং অর্ডার যে তথ্য আছে, ইউজারের যে অর্ডারটা করছে এই অর্ডারের তথ্যগুলো এখানে দেখাবে, ঠিক আছে। তো আমি যদি এখন আবার ওই জায়গাটাতে যাই এবং আমি যদি আবারও একটা পেমেন্ট করি, আচ্ছা আমার কার্টে কোনো প্রোডাক্ট নেই, আমরা প্রোডাক্ট অ্যাড করে নিই, অথবা আপনি এই যে বাই নাও ক্লিক করে সরাসরি চেকআউট পেজে চলে যাবে। হ্যাঁ আমরা তো এই বাই নাওতে চলে গেলাম এবং এখানে যদি আমরা আমাদের ফর্মটাকে পূর্ণ করি, এখন আমরা পেমেন্ট নাও বাটনে ক্লিক করলে আচ্ছা ফোন নাম্বার রিকোয়ার্ড, এই যে দেখুন আমরা কিন্তু এসএসএল কমার্সের পেমেন্ট গেটওয়ে পেজে চলে আসছি। এখন আমি এটাকে প্রথমে সাকসেস করে দেখি। ধরুন আমি রকেট ইউজ করলাম পেমেন্টের জন্য। আচ্ছা দেখেন এইখানে যে পেজটা আসছে এটা কিন্তু প্রোডাকশনে গিয়ে বা লাইভে গিয়ে কিন্তু এরকম পেজ আসবে না। আপনারা যারা এসএসএল কমার্স পেমেন্ট করছেন তারা তো জানেনি কেমন আসবে, ঠিক আছে। তো সাকসেসে ক্লিক করলাম, হোপফুলি এটা আমাদের সাকসেস পেজে রিডাইরেক্ট করবে। হ্যাঁ দেখেন এটা কিন্তু আমাদের সাকসেস পেজে রিডাইরেক্ট করছে। হ্যাঁ পেমেন্ট কনফার্মড এবং পেমেন্টের যে প্রোডাক্টগুলো আমি ওইখান থেকে সিলেক্ট করছিলাম সেগুলো দেখাচ্ছে, আমার ঠিকানাটা কোথায় পাঠাবে প্রোডাক্টটা এবং ট্রানজ্যাকশন আইডিটাকে রেফারেন্স হিসেবে সেভ করে রাখতে বলতেছে, ঠিক আছে। তাহলে আমাদের পেমেন্টটা সাকসেস কাজ করতেছে। এখন ধরেন আমরা যদি পেমেন্টটা ফেইলড হয় তখন কি হবে? ধরুন আমি যদি ফেইলড দেই, এই দেখুন আমার ফেইল পেজটাও কাজ করতেছে। তাহলে আমাদের পেমেন্ট কাজ করতেছে। এখন কিন্তু একটা জিনিস বাকি রয়ে গেল, সেটা হলো আমাদের আইপিএন। হ্যাঁ এখন আইপিএনটা আমরা কিভাবে দেখবো যে আমাদের আইপিএন বা ইনস্ট্যান্ট পেমেন্ট নোটিফিকেশনটা কাজ করতেছে কিনা। এটা কিন্তু আমাদের জন্য একটু জটিলতা সৃষ্টি করছে, বলতে পারেন কেন? আচ্ছা যেহেতু আমরা লোকাল হোস্টে আসি তো আমাদের এই মেশিন ছাড়া অর্থাৎ যেই কম্পিউটারটাতে আমরা ইউজ করতেছি এই কম্পিউটার ছাড়া অন্য কোনো কম্পিউটার থেকে কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করা যাবে না। হ্যাঁ যেহেতু অন্য কোনো কম্পিউটার থেকে এটাকে কল করা যাবে না বা এটাকে ভিজিট করা যাবে না, তাহলে এসএসএল কমার্স কীভাবে এটার মধ্যে নোটিফিকেশন পাঠাবে, তাই না? তো এর জন্য লোকাল হোস্টে আমরা যদি এটাকে পরীক্ষা করতে চাই তাহলে একটা উপায় হলো ngrok নামে একটা সার্ভিস আছে, এটা ইউজ করা। এটা মূলত আপনার লোকাল হোস্টটাকে একটা প্রক্সি দিবে, সেই প্রক্সি ইউআরএল এর মাধ্যমে আপনি এটাকে টেস্ট করতে পারেন। তো এই যে ngrok এই ওয়েবসাইটটাতে আপনি আসবেন, এই ওয়েবসাইটটাতে আসার পরে গেট স্টার্টেড ফর ফ্রিতে ক্লিক করবেন। আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, দেখতেই পাচ্ছেন যে আমি লগ ইন হয়ে গেছি। এই যে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। চুজ অ্যানাদার প্ল্যাটফর্মের মধ্যে এই যে এখানে দেখুন এসডিকেও ইউজ করতে পারেন, আপনি মোটামুটি যে কোনো একটা ইউজ করতে পারেন। ইউজ করার পরে আপনি যখন এটাতে লগ ইন করবেন আপনাকে এইরকম একটা কনফিগারেশন কমান্ড দেওয়া হবে, ঠিক আছে। এই যে কনফিগারেশন কমান্ডটা আছে আপনি এটাকে কপি করবেন, কপি করার পরে টার্মিনালে ওপেন করবেন এবং এটাতে এইভাবে কমান্ডটাকে রান করলে অথেন্টিকেশনটা হয়ে যাবে। এরপরে আপনি কি করবেন, এটা লিখবেন ngrok http
3000, হ্যাঁ। আপনার অ্যাপ্লিকেশন যদি অন্য কোনো পোর্টে রান করে, যেমন আমার এই অ্যাপ্লিকেশনটা 3000 পোর্টে কিন্তু রান করতেছে, হ্যাঁ। আপনি যদি দেখেন এই যে 3000 পোর্টে রান করতেছে, আপনার যদি অন্য কোনো পোর্টে রান করে তাহলে আপনি সেই পোর্টটা দিবেন। এটা দেওয়ার পরে আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখেন এইখানে আপনাকে ফরওয়ার্ডিং ইউআরএল, এখানে কিন্তু একটা ইউআরএল দেওয়া আছে, ঠিক আছে। আপনার এখানে একটা ইউআরএল দেওয়া আছে, আপনি এই ইউআরএলটাকে কপি করবেন। কপি করার পরে আপনি আপনার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে গিয়ে নেক্সট, এখানে যেটা আছে নেক্সট পাবলিক অ্যাপ ইউআরএল, ঠিক আছে, এই যে ইউআরএলটা আছে এই ইউআরএলটাকে এখানে পেস্ট করে দেবেন। এই যে এই ইউআরএলটা এই জায়গাটাতে পেস্ট করে দেবেন। তো আমি তো যেহেতু এটা আগে ইউজ করছি, আমার অলরেডি সেট আপ করা আছে। এখন যদি আমি এই ইউআরএলটা ওপেন করি, এই দেখেন আমার কিন্তু লোকাল হোস্ট কিন্তু রান করতেছে এই যে এই ইউআরএলে, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা এই কার্টে যাব, কার্টে যাওয়ার পরে প্রসিড টু চেক আউট। আমরা এইখানে এটাকে আমি একটু বড় করে নিই, এইখানটাতে আমরা দেখতে পারবো যে আইপিএন কাজ করছে কিনা, এবং আইপিএন যদি কাজ করে তাহলে আমরা এটাকে আমাদের ডাটা বেজেও দেখতে পারবো, হ্যাঁ। আমরা পেমেন্ট গেটওয়ে পেজে চলে গেছি, পেমেন্টটাকে আমরা এখন, আচ্ছা আমরা তো সাকসেস এবং ফেইল্ড দেখছিলাম, আমরা এখন সাকসেস উইথ রিস্কটা দেখি, হ্যাঁ। সাকসেস উইথ রিস্ক মানে হলো যে পেমেন্টটাকে গ্রহণ করার পরে এসএসএল কভার যদি কোনো কারণে তাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে এর কোনো একটার কারণে বুঝে যে না এই পেমেন্ট যেটা পাইছে এটা একটা রিস্কি, হ্যাঁ, তখন হচ্ছে ওই পেমেন্টটাকে রিস্ক হিসেবে নেয়। তো আমরা সাকসেস ফেইল্ড দিছি, আমরা দেখি আমাদের রিস্ক হিসেবে কী হয়। আমরা যদি এমন হয় যে আমাদের পেমেন্টটা রিস্কি হয়েছে তখন কী হবে দেখি। আমরা সাকসেস উইথ রিস্ক এই বাটনটাতে ক্লিক করছি, এবং এইখানটাতে দেখেন যখন আমাদের পেমেন্টটাতে রিস্ক ছিল না তখন কিন্তু প্রসেসিং ছিল না, তখন ছিল কিন্তু পেইড। এখন কিন্তু এখানে আসছে প্রসেসিং, হ্যাঁ, কারণ আমাদের রিস্ক আছে এখানে, হ্যাঁ। এইখানটাতে দেখুন আমাদের আইপিএন যেই রাউটটা আছে এই রাউটটাতে কিন্তু এসএসএল কমার্স কল করছে, হ্যাঁ। আগের বার আমরা যখন লোকাল হোস্ট থেকে ট্রাই করছিলাম তখন কিন্তু এটাতে কল করে নাই, বাট এখন কল করছে। কল করলেও এখানে কিন্তু রেজাল্টটা দেখাচ্ছে 404, মানে কি 404 মানে কিন্তু নট ফাউন্ড, তাই না? কারণ হচ্ছে আমাদের রাউটটা এখনও তৈরি করা হয় নাই, ঠিক আছে। তো আমরা এক কাজ করি, আমরা এখানে আমাদের রাউটটা তৈরি করে ফেলি। এপিআই রাউটের মধ্যে আমাদের যে কোডগুলো আছে এগুলো খুবই সহজ, এখানে বেশ কয়েকটা ফাংশন আছে। আমি যদি ফাংশনগুলোকে একটু কলাপস করি, আমাদের এই ফাংশনগুলো এখানে আছে, এটা হচ্ছে আমাদের মূল এপিআই হ্যান্ডলার। তো চলুন আমরা প্রথম যে ফাংশনটা আছে সেটা হচ্ছে গেট ক্লায়েন্ট আইপি। আমরা আমাদের এই এপিআইতে যে কল করতেছে, হ্যাঁ, তার আইপিটাকে প্রথমে আমরা গেট করব। তো এর জন্য আমরা হেডার থেকে এক্স ফরওয়ার্ডেড ফর তার আইপিটাকে আমরা গেট করব। যদি সেখান থেকে আমরা না পাই তাহলে এক্স রিয়েল আইপি, এটা থেকে আমরা কি করব, আইপিটাকে পাওয়ার চেষ্টা করব। সো এরপর যে ফাংশনটা সেটা হলো ইজ ক্লায়েন্ট আইপি অ্যালাউড। তার মানে হচ্ছে যে আমরা মনে আছে এই যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে আমরা যে বলছিলাম আমাদের আইপিএন এপিআইটাকে কল করতে পারবে, হ্যাঁ। এই আইপিগুলো হচ্ছে আমাদের আইপিএন যে রাউটটা আছে ওইটাকে কল করতে পারবে, হ্যাঁ। প্রথমে আমরা ওইটা দেখতেছি যে অ্যালাউ লিস্ট র, হ্যাঁ, এইখানে কোনো ভ্যালু আছে কিনা, অ্যালাউ এসএসএল কমার্স আইপিএন অ্যালাউ লিস্ট, এখানে ভ্যালু আছে কিনা। যদি ভ্যালু না থাকে তাহলে আমরা রিটার্ন ট্রু করে দিচ্ছি, কারণ হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে তাহলে সবার জন্যই এটাকে উন্মুক্ত, যে কেউ এটাকে কল করতে পারবে, হ্যাঁ। আর যদি এখানে কোনো ভ্যালু থাকে, হ্যাঁ, যদি আমরা এটাকে কনফিগার করি তখন আমরা এটাকে ট্রিম করে নিচ্ছি, প্রথমে ট্রিম স্প্লিট করে নিচ্ছি এবং ফিল্টার করে নিচ্ছি, এবং তারপরে আমরা এই যে গেট ক্লায়েন্ট আইপি এটার সাথে তুলনা করতেছি। এই ফাংশনের মধ্যে দিয়ে আমরা দেখতেছি যে ক্লায়েন্ট আইপি এবং যেটা থেকে রিকোয়েস্ট আসছে এবং আমাদের রিকোয়েস্ট আসার জন্য অনুমোদিত যে আইপি এগুলো ঠিক আছে কিনা। যদি থাকে তাহলে আমরা রিটার্ন করবো যে হ্যাঁ এই ক্লায়েন্টের আইপি আমাদের এপিআইটাকে ইউজ করতে পারে। এরপরে হচ্ছে আমরা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটাকে পার্স করতেছি। তারপর হচ্ছে ব্যাড রিকোয়েস্টের জন্য আমরা একটা জেনেরিক ফাংশন তৈরি করছি। তারপরে হচ্ছে পার্স পেলোড অবজেক্ট, অর্থাৎ যেই পেলোডটাকে পাঠানো হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই যে আমরা যদি এখানটাতে আবারও দেখি, কই গেল, আচ্ছা এখানটাতে যদি আমরা আবারও দেখি, এখানে দেখেন যে এসএসএল কমার্স আইপিএনটাকে যখন কি করবে, কল করবে, আর আমাদের আইপিএন রাউটটাকে যখন কল করবে তখন সে কিন্তু বেশ কিছু প্যারামিটার পাঠাবে, তাই না, বেশ কিছু পেলোড পাঠাবে। পেলোড বা প্যারামিটার একই জিনিস। তো ওই পেলোডগুলোকে আমরা এখানে কি করব, পার্স করব, হ্যাঁ। এবং ওই আইপিএন পেলোড যেগুলো আছে ওগুলোকে আমরা এই ফাংশনের মাধ্যমে রিড করতেছি। তারপর হচ্ছে হ্যাজ রিকোয়ার্ড ফিল্ড, এবং আমরা এখানটাতে দেখতেছি ওই পেলোডের মধ্যে এই কিগুলো আছে কিনা। যদি সবগুলো থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের রিকোয়ার্ড ফিল্ডগুলো আছে।
এবং এরপরে আমরা কম্পেয়ার মানি, আমরা টাকাগুলোকেও কম্পেয়ার করে দেখব আমরা, অর্থাৎ যেই অ্যামাউন্টটা রিসিভ হয়েছে এবং আমরা যেটা রিসিভ করতে বলছিলাম এগুলো সব ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা এটা কম্পেয়ার মানি এই ফাংশনের মাধ্যমে দেখব। এবং তারপর হচ্ছে আমরা অন ভ্যালিডেট পেমেন্টটাকে যদি ভ্যালিডেট করা হয়, সাকসেসফুলি যদি আমরা ভ্যালিডেট করতে পারি, হ্যাঁ আমরা যেহেতু এখান থেকে দেখেন আমরা কিন্তু ভ্যালিডেট করে দেখবো, হ্যাঁ যে যখনই এসএসএল কমার্স আমাদের আইপিএন রাউটটাকে কল করবে আমরা সাথে সাথে ভ্যালিডেশন এপিআইকে কল করব। তো ভ্যালিডেশন এপিআই কল যদি সাকসেস হয় তখন কি হবে, হ্যাঁ সেই ফাংশনটা হচ্ছে আমরা এইখানে ইউজ করছি যে ভ্যালিডেশন পেমেন্টটা যদি ভ্যালিড হয় তখন আমরা প্রথমত কি করব যে ফাইন্ড অর্ডার বাই ট্রানজ্যাকশন আইডি, হ্যাঁ ট্রানজ্যাকশন আইডি ইউজ করে আমরা অর্ডারটাকে পাবো। যদি অর্ডার না পাওয়া যায় তাহলে আমরা বলবো যে অর্ডার নট ফাউন্ড ফর ট্রানজ্যাকশন আইডি, এই ট্রানজ্যাকশন আইডির কোনো অর্ডার পাওয়া যায় না। যদি অর্ডারের অবস্থা পেইড হয় তাহলে আমরা কি করব অলরেডি পেইড স্কিপিং, হ্যাঁ তারপরে আমরা কি করতেছি যে স্টোর টোটাল, হ্যাঁ যখন আমরা পেমেন্টটাকে ইনিশিয়েট করছিলাম তখনও কিন্তু আমরা অর্ডার নামক যে টেবিলটা আসছিল আমাদের, ওই টেবিলের মধ্যে কিন্তু অর্ডারের টোটাল অ্যামাউন্টটাকে কিন্তু আমরা সেভ করছিলাম। এবং সেভ করার পরে যখন এসএসএল কমার্স আমাদের আইপিএন রাউটে কল করে তখনও কিন্তু সে অ্যামাউন্টটাকে বলে যে এই অ্যামাউন্টটা আমি রিসিভ করছি। হ্যাঁ আমি এইখানটাতে আপনাকে যদি আবারও দেখাই, এইখানটাতে দেখুন যে এসএসএল কমার্স যখন আমাদের আইপিএন রাউটটাকে কল করে তখন কিন্তু সে অ্যামাউন্টটাও বলে, স্টোর অ্যামাউন্ট, কার্ড টাইপ, এই তথ্যগুলো যেহেতু দেয়। তো আমরা এখানে পরীক্ষা করে দেখতেছি যে স্টোর পেমেন্ট ইনিশিয়েট করার সময় স্টোর করছিলাম এবং ইউজার যেটা পেইড করছে, হ্যাঁ এই দুটো ঠিক আছে কিনা, দুটো সমান কিনা, অ্যামাউন্ট ভ্যালিডেশন আর কি। হ্যাঁ যদি ঠিক থাকে রিস্কি কিনা আমরা দেখতেছি। হ্যাঁ এখানে কিন্তু দেখেন রিস্কি কিনা এটারও একটা প্যারামিটার সে পাঠায়, এই যে দেখেন রিস্ক লেভেল, রিস্ক টাইটেল, হ্যাঁ ট্রানজ্যাকশন কেন রিস্ক আছে কিনা ট্রানজ্যাকশনটাতে এবং রিস্কের ডেসক্রিপশন কি এখানে থাকে। তো আমরাও এটা পরীক্ষা করে দেখছি রিস্কি কিনা। যদি রিস্কি হয় তাহলে আমরা কি করব নিউ অর্ডার স্ট্যাটাস, হ্যাঁ যদি রিস্কি হয় তাহলে আমরা প্রসেসিংয়ে রাখবো, আর যদি রিস্কি না হয় তাহলে আমরা স্ট্যাটাসটাকে পেইড করে দিব। হ্যাঁ তারপর আছে কি পেমেন্ট স্ট্যাটাস, এটা একটা ম্যাপ। দেন হচ্ছে আমাদের পেমেন্ট ডাটা, এইখানে যে ডাটাগুলো আমরা পাচ্ছি, হ্যাঁ অর্ডার আইডি, স্ট্যাটাস, এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোকে আমরা একত্রিত করে একটা অবজেক্টের মধ্যে রাখতেছি। আমরা অবজেক্টের মধ্যে রাখার পর এখানে দেখেন আমরা আবারও ডাটাবেসে ট্রানজ্যাকশন শুরু করে দিছি। হ্যাঁ প্রথমত আমরা যেটা করতেছি এক্সিস্টিং পেমেন্ট, আমরা পেমেন্টটাকে ফাইন্ড ফার্স্ট মেথড দিয়ে আমরা সার্চ করতেছি, যেখানে ইনিশিয়েট হয়েছিল এটা দিয়ে আমরা প্রথমত ট্রাই করতেছি। এখানে দেখেন আমি লিখেই দিছি যে ফাইন্ড দ্য বেস্ট এক্সিস্টিং পেমেন্ট রেকর্ড টু আপডেট, প্রিফার অন অলরেডি ক্যারিং দি ভ্যালিডেশন আইডি, আদারওয়াইজ দ্য মোস্ট রিসেন্ট ইনিশিয়েটেড রেকর্ড ক্রিয়েটেড ওয়েন দি সেশন ওয়াজ ওপেন্ড। হ্যাঁ প্রথমত আমরা যেটা চেষ্টা করতেছি যে এসএসএল কমার্স আইপিএন কল করার সময় যে ভ্যালিডেশন আইডিটা দিয়েছিল, অর্থাৎ ভ্যাল আইডি যেটা, অর্থাৎ ভ্যালিডেশন আইডি যেটা দিয়েছিল ওইটা দিয়ে খুঁজে পাওয়ার জন্য, যদি ওইটা আমরা খুঁজে নিলে আমরা হচ্ছে মোস্ট রিসেন্ট যেই পেমেন্টটা ইনিশিয়েট করছে সেটা খুঁজে বের করবো এবং সবশেষে আমরা ডাটাবেসটাকে আপডেট করে দেবো। হ্যাঁ এবং এইটা হচ্ছে আমাদের মূল যেই রাউট হ্যান্ডেলার সেটা। এবং এইখানে আমরা প্যারামিটার হিসেবে রিকোয়েস্ট নিচ্ছি এবং আমরা আমাদের স্টোর আইডি, স্টোর হ্যাশ আইডি এইসব কিছু নিচ্ছি এবং এক এক করে আমরা আমাদের এই যে উপরের ফাংশনগুলো আছে এই ফাংশনগুলোকে কল করতেছি। এখানে দেখুন এই ফাংশনগুলো কিন্তু এখানে জাস্ট লেখা হয়েছে, কল করা হয়নি। হ্যাঁ তো আমরা এইখানটাতে হচ্ছে এগুলো এক এক করে কল করতেছি এবং সব কিছু যদি ঠিক থাকে লাস্ট আমরা আইপিএন অ্যাকসেপ্টেড এবং ক্যাশ কন্ট্রোল নো স্টোর স্ট্যাটাস, এটা হচ্ছে ক্যাশিংয়ের জন্য আমরা এটা পাঠাচ্ছি। মোটামুটি কথা হচ্ছে যে আমরা শেষ পর্যন্ত রেসপন্স হিসেবে আইপিএন অ্যাকসেপ্টেড এই মেসেজটা পাঠাচ্ছি। এখন আমরা চলুন আবারও আমাদের একটা পেমেন্ট করে দেখি এবং দেখি আমাদের আইপিএনটা এখন কি করে। হ্যাঁ তো আমরা একটা প্রোডাক্ট অ্যাড করলাম, দুইটা প্রোডাক্ট অ্যাড করলাম, আমরা আমাদের কার্টে যাব, প্রসিড টু চেক আউট, এখানে আমি আবারও কিছু তথ্য দিই। আমরা হোপফুলি এখানে আমাদের আইপিএন রাউট কল করা হয়েছে এবং তার ফলাফল স্ট্যাটাস ওকে আছে এটা দেখতে পাবো। তো আমরা পেমেন্ট গেটওয়েতে চলে আসছি। এবার ধরুন আমি উপায় সিলেক্ট করলাম এবং সাকসেস দিই। এই যে দেখুন আমরা কিন্তু সাকসেস পেজে চলে আসছি এবং আমাদের পেমেন্ট কনফার্মড। এই জায়গাটাতে আপনি দেখেন, এই যে দেখেন আমাদের এপিআই পেমেন্ট আইপিএন এটাকে কল করা হয়েছে এবং এটার স্ট্যাটাস কিন্তু 200, তার মানে হচ্ছে কি সাকসেস। এবং আপনি যদি এখানে লগটা দেখেন পেইড ভ্যালিডেশন আইডি, এই যে এটা কি হয়েছে, পেইড হয়ে গেছে। ঠিক আছে, এই হলো মোটামুটি আমাদের Next.js প্লাস এসএসএল ইন্টিগ্রেশন উইথ প্রিজমা। হ্যাঁ এখানে আরও অনেক বিষয় অ্যাড করা যায়, যেমন ধরেন এখানে কিন্তু এখনও পর্যন্ত আমি ভালো করে লগিংটাকে অ্যাড করিনি। তো লগ অ্যাড করার জন্য আপনি যেটা করতে পারেন,
আমার কাছে মনে হয় পিনও আপনি ইউজ করতে পারেন, লাইট ওয়েটের ক্ষেত্রে পিনও ভালো। আর যদি পিনও না ইউজ করেন তাহলে উইনস্টোন ইউজ করতে পারেন। মোটামুটি যে কোনো একটা লগইন ইউজ করলেই হবে। এবং আমরা যদি এখন আমাদের ডাটাবেসটাতে দেখি, এইখানে অর্ডার, এই যে দেখেন আমরা যেই ট্রানজ্যাকশনগুলো করছি সব কিন্তু এখানে চলে আসছে, হ্যাঁ, কোনটা পেইড হয়েছে, কোনটা প্রসেসিং হয়েছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে এবং এসএসএল কমার্স ইন্টিগ্রেশন করা এখন থেকে আপনাদের জন্য অনেক বেশি সহজ হবে। এছাড়াও আপনি যদি অন্যান্য পেমেন্ট ইন্টিগ্রেশন করতে চান আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো প্রত্যেকটা পেমেন্ট ইন্টিগ্রেশনের ইন ডিটেলস গাইড দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং এই ধরনের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।